আচ্ছা, এতদিন পর্যন্ত আমরা বেসিক্যালি হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার নিয়ে কাজ করেছি। সো লিনিয়ার ডাটা স্ট্রাকচারের একটা কমন এক্সাম্পল ছিল, যদি একটু খেয়াল করে দেখি, যে আমাদের লিনিয়ার ডাটা স্ট্রাকচারের ভিতরে আমরা ফোকাস দিয়েছি, আমরা অ্যারে জিনিসটা দেখেছি এবং আমরা লিঙ্ক লিস্ট কিভাবে হয় সেটা দেখেছি। এখন লিনিয়ার ডাটা স্ট্রাকচারে এর বেলায় বেসিক্যালি আমাদের একটা ডাটা থাকতো, তার পরবর্তী মেমোরি লোকেশনেই নেক্সট ডাটাতে থাকতো। দ্যাট মিনস প্রত্যেকটা ডাটাকে আমি কনজিকিউটিভ মেমোরি লোকেশনে রাখতে পারতাম। অ্যান্ড লেটার অন আমরা দেখেছি, যদি আমরা কনজিকিউটিভ মেমোরি লোকেশনে না রাখতে চাই, তখন আমরা চাইলে একটা ডাটার পরে আরেকটা ডাটা কোথায় আছে তার লিঙ্কটাকেও আমরা ওই ডাটাতে রেখে দিতে পারি। সেই লিঙ্কটা ধরে হয়তোবা আমি নেক্সট ডাটাতে অ্যাক্সেস পাবো, এবং নেক্সট ডাটাতে যে লিঙ্কটা লেখা থাকবে সেটা ধরে তার নেক্সট ডাটাতে আমি অ্যাক্সেসটা পাবো। সো এভাবে করে আমি কিন্তু একটা ডাটা রিট্রিভ করার পর নেক্সট ডাটাতে যেতে পারতাম। সো এই ধরনের ডাটা স্ট্রাকচার যেখানে ডাটাগুলো একটার পর একটা সিকোয়েন্সিয়ালি থাকে, তখন আমি তাদেরকে বলি একটা সিকোয়েন্সিয়াল ডাটা স্ট্রাকচার। বাট আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক সময় ডাটাগুলো এইভাবে সিকোয়েন্সিয়ালি থাকে না। একটা কমন এক্সাম্পল হইতে পারে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে যে আমাদের ফ্রেন্ড লিস্ট আছে। অ্যাজ ফর এক্সাম্পল, আমার ফেসবুকে আমি 5জন ফ্রেন্ডের কথা চিন্তা করি। একজন ফ্রেন্ড হচ্ছে ফ্রেন্ড এ, একজন ফ্রেন্ড হচ্ছে ফ্রেন্ড বি, একজন হচ্ছে সি, ডি, ই। এখন এই প্রত্যেকটা ফ্রেন্ডেরই সোশ্যাল মিডিয়াতে কিছু প্রোফাইল আছে। দ্যাট মিনস তার নিজেদের কিছু ইনফো, তাদের নিজেদের কোনো পোস্ট কমেন্ট, সবকিছু নিয়েই তাদের ডাটা সেটটা তৈরি। এখন এই 5জন ফ্রেন্ড হয়তোবা এই একটা সোশ্যাল মিডিয়া ডাটাবেজে ডিফারেন্ট ভাবে কানেক্টেড। অ্যাজ ফর এক্সাম্পল, আমি ধরতে পারি এ বি এর ফ্রেন্ড, আমি ধরতে পারি এ ডি এর ফ্রেন্ড, আমি আবার ধরতে পারি বি সি এর ফ্রেন্ড, সি ই এর ফ্রেন্ড, ডি ই এর ফ্রেন্ড, আবার বি ডি এর ফ্রেন্ড। সো খেয়াল করে দেখেন, আমি যদি একটা ফ্রেন্ডকে র্যান্ডমলি সিলেক্ট করি, সাপোজ ফ্রেন্ড এ, এখন কিন্তু ওই ফ্রেন্ড থেকে আমি কোন ফ্রেন্ডের দিকে যেতে পারি সেখানে অপশন একটা না, এর ফ্রেন্ডের সাথে কানেকশন আছে ফ্রেন্ড ডি এর এবং ফ্রেন্ড বি এর। তার মানে এখন আমি যে ডাটাগুলোকে কানেক্ট করলাম সেটাকে কিন্তু লিনিয়ারলি রাখা যাচ্ছে না। সো প্র্যাকটিক্যাল লাইফে এরকম অনেক এক্সাম্পল থাকতে পারে, যাতে আমি একটা সোশ্যাল নেটওয়ার্কিং এর লিঙ্ক বললাম। যদি বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি হচ্ছে আহ এয়ারলাইন্স এর লিঙ্ক চিন্তা করতে পারেন, হয়তোবা এটা ঢাকা স্টেশন, এটা হচ্ছে সিলেট স্টেশন, এটা রাজশাহী স্টেশন, এটা হয়তোবা সৈয়দপুর স্টেশন, এটা হচ্ছে হয়তোবা চিটাগাং স্টেশন। সো হয়তোবা ঢাকা থেকে সিলেটে যাওয়া যায়, সিলেট থেকে চিটাগাংয়ে আসা যায়, আবার ঢাকা থেকে রাজশাহী যাওয়া যায়, সৈয়দপুর যাওয়া যায়, রাজশাহী থেকে হয়তোবা ডিরেক্ট চিটাগাংয়ে আসা যায়। সো এই ধরনের ডাটাগুলোকে যখন আমি সিকোয়েন্সিয়ালি এক্সপ্রেস করতে যাব, তখন কিন্তু একটা অর্ডার দরকার হয়। বাট প্র্যাকটিক্যালি এইসব ডাটাতে কিন্তু অর্ডারিংটা পসিবল হয় না। সো প্র্যাকটিক্যালি এই টাইপের ডাটা, যেখানে একটা ডাটার পর নেক্সট ডাটা কোথায় থাকবে, সেই একটা ডাটার পর আমি নেক্সট, এখানে এস ফর এক্সাম্পল এরপর আমি ডিতেও যেতে পারতাম, এরপর আমি বিতেও যেতে পারতাম। দেয়ার ওয়াজ মাল্টিপল ওয়েস। সো যখন এইভাবে ডাটাগুলো ক্লাস্টারিং করে থাকে, তখন সেই গ্রুপ অফ ডাটাকে আমি গ্রাফ বলতে পারি। সো গ্রাফের একটা কমন এক্সাম্পল হচ্ছে যে গ্রাফে আমাদের কিছু ডাটা পয়েন্ট থাকবে। লিঙ্ক লিস্টে আমি প্রত্যেকটা ডাটা পয়েন্টকে যেভাবে নোড বলে ডিনোট করেছি, এখানেও আমি ডাটা পয়েন্টগুলোকে এভাবে সিমিলারলি নোড বলে ডিনোট করতে পারি। এবং প্রত্যেকটা নোডের সাথে আরেকটা নোডে লিঙ্ক লিস্ট আমি কানেকশনটা কি দিয়ে দিয়েছিলাম, আমার যে এরকম একটা পয়েন্টার ছিল, আমি কিন্তু বলেছিলাম যে একটা নোডের নেক্সট পয়েন্টারে তার পরের নোডের রেফারেন্সটা আমি সেভ করে রাখি। এখানেও ঠিক একইভাবে একটা নোডের সাথে আরেকটা নোডের আমি একটা করে রেফারেন্স দিতে পারবো। সো এখানেও আমার কিছু লিঙ্ক থাকবে, এই লিঙ্কটাকে আমি গ্রাফের ভাষায় বলি এজ। সো গ্রাফে আমার কিছু নোড থাকবে, এই নোডগুলোকে আবার অনেক সময় অনেক ভাষায় ভার্টিসেসও বলা হয়। এবং এই ডিফারেন্ট এবং নোডগুলো একে অপরের সাথে কিছু এজ দ্বারা কানেক্টেড থাকবে। সো সিম্পলি আপনি চিন্তা করতে পারেন যে লিঙ্ক লিস্টের বেলায় কি হয়েছে। আমার একটা ডাটা সেট ছিল 1, তারপর ছিল 2, তারপর ছিল 3। বেসিক্যালি আমি বলতে পারি এইটাও একটা গ্রাফের এক্সাম্পল। সেখানে এই প্রত্যেকটা ডাটা পয়েন্ট হচ্ছে একটা করে নোড, এবং দুইটা ডাটা পয়েন্টের সাথে আরেকটা ডাটা পয়েন্টের যে কানেকশনটা ছিল, এই কানেকশনটাই হচ্ছে তাদের এজ। সো এখানে আরেকটু কিছু ব্যাপার আছে, সেটা পরবর্তীতে আসতেছি। সো বেসিক্যালি যদি একটু সামারাইজ করি, আমাদের গ্রাফ বলতে বোঝায় কিছু কালেকশন অফ ডাটা, যে ডাটা সেটগুলোকে আমি একটা নোডস অথবা ভার্টিসেস বলে পয়েন্ট করতে পারি, সেম টু সেম লিঙ্ক লিস্টের মতো। বাট কন্ট্রাস্ট টু লিঙ্ক লিস্ট, যেখানে একটা ডাটার পর একটা মাত্র নেক্সট পয়েন্টার দিয়ে আমি নেক্সট ডাটাকে সেভ করে রেখেছি,
এইখানে আরবিট্রারিলি এনি নাম্বার অফ নেক্সট পয়েন্টার, দ্যাট মিনস এজ থাকতে পারে, যেটা দিয়ে একটা নোড আরেকটা নোডের সাথে কানেক্টেড থাকতে পারে। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের গ্রাফের ইন্টারপ্রিটেশন। এখন আজকে কিন্তু আমাদের টপিকটা গ্রাফ না, আজকে বেসিক্যালি আমাদের টপিকটা ট্রি। আমরা গ্রাফও দেখবো, বাট সেটা ট্রি এর পরবর্তীতে চলে এসেছে। বাট আমাদের এই ট্রি পড়ানোর আগে গ্রাফটা কেন দেখতে হলো? বিকজ বেসিক্যালি গ্রাফটা আগে আসে এবং গ্রাফের একটা সাবসেটকে আমরা ট্রি বলতে পারি। সো আরবিট্রারিলি আমি কিছু নোটস নিয়ে নিই। সাপোজ এখানে নোড এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। এখন এই কালেকশন অফ নোটস গুলোকে আমি যে কোনো ভাবে গ্রাফ বলতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি এদেরকে বিভিন্ন এজে ডিভাইড করি, আবার মনে করেন যে এখানে এফ আছে, সিমিলারলি হচ্ছে আমি ই এফ নিলাম, ইন দ্যাট কেসে আমি ওভারঅল এই ক্লাস্টারটাকে কিন্তু একটা গ্রাফ বলতে পারবো। কেন? গ্রাফের ডেফিনেশন অনুযায়ী এখানে কিছু ভার্টেক্স থাকবে, এবং আমরা দেখতে পাচ্ছি এরকম ভার্টেক্স এখানে আছে, এবং সেই ভার্টেক্স গুলো অথবা নোড গুলো কিছু এজ দ্বারা কানেক্টেড থাকবে। সো খেয়াল করে দেখেন, আমি এটাকে গ্রাফ বলতে পারি, বাট এটাকে আমি ট্রি বলতে পারবো না। আমাদের কিছু ডাটা পয়েন্ট এবং তাদের ভিতরে কিছু কানেকশন নিয়ে যে গ্রাফটা ক্রিয়েট হয়, সেটাকে যদি ট্রি হতে হয়, তার জন্য দুইটা ক্যারেক্টারিস্টিক অবশ্যই ফুলফিল করতে হবে। এক নাম্বার ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে পুরো গ্রাফটাকে কানেক্টেড থাকতে হবে। এখানে খেয়াল করে দেখেন, আমি এই পুরো কালেকশনটাকে একটা গ্রাফ বলছি, ঠিক আছে, বাট এই পুরো কালেকশনটার ভিতরে ই এবং এফ, এই দুইটা যে আমার ওভারঅল গ্রাফের পোর্শন, এটা কিন্তু একটা ডিসকানেক্টেড পার্ট হয়ে গেছে। আমাদের রেস্ট অফ দ্য চারটা নোডের সাথে এই দুইটা নোডের কিন্তু কোনো কানেকশন নেই। সো বেসিক্যালি এরকম ডিসকানেক্টেড গ্রাফকে আমি ট্রি এর আওতায় ফেলতে পারবো না। সো ফার্স্ট প্রপার্টিস হচ্ছে, কোনো একটা গ্রাফকে যদি আমি ট্রি বলতে চাই, তখন প্রত্যেকটা নোড একে অপরের সাথে কানেক্টেড থাকতে হবে। অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট প্রপার্টিস হচ্ছে, গ্রাফের ভিতরে কোনো সাইকেল থাকা যাবে না। অ্যাজ ফর এক্সাম্পল, এখানে যদি কিছু নোড চিন্তা করে দেখেন, যে আমার এখানে নোড এ থেকে নোড বিতে যাওয়া যায়, আবার নোড বি থেকে নোড ডিতে আসা যায়, সিমিলারলি নোড ডি থেকে আবার নোড এতে ব্যাক করা যায়। সো আপনি এটাকে কম্পেয়ার করতে পারেন যে আমাদের এই নোডগুলো হচ্ছে বাংলাদেশের কিছু সিটি, আর এজগুলো কানেক্ট করতেছে এই সিটির ভিতরে যে আমাদের সাপোজ রেল লাইন আছে, সেই রেল লাইনগুলো। সো এ থেকে আমি বিতে যেতে পারি রেল লাইনে করে, বি থেকে ডিতে আসতে পারি, আবার ডি থেকে আবার এতে ব্যাক করতে পারি। সো খেয়াল করে দেখেন, কিছু গ্রুপ অফ নোডস অথবা ভার্টেক্স নিয়ে আমি কিন্তু একটা সাইকেল মেক করতে পারলাম। সো এই ধরনের গ্রাফকেও আমি ট্রি বলতে পারবো না। সো ইন জেনারেল আমাদের ট্রি এর ডেফিনেশন হচ্ছে, আমি সিম্পলি বলতে পারি, এক নম্বর প্রপার্টিস হচ্ছে ট্রি ইজ এ গ্রাফ। তার মানে প্রত্যেকটা ট্রিকেই আমি গ্রাফ বলতে পারবো, বাট কনভার্সলি প্রত্যেকটা গ্রাফকেই আমি ট্রি বলতে পারবো না। যে কোনো গ্রাফকে যদি আমি ট্রি বলতে চাই, দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অ্যাকচুয়ালি মেনটেন করতে হবে। সো দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক কি বলা হলো? এর মধ্যে এক নাম্বার ক্যারেক্টারিস্টিক হলো যে এই গ্রাফটাকে কানেক্টেড হইতে হবে। এই গ্রাফটাকে কানেক্টেড হইতে হবে, দ্যাট মিনস এমন কোনো ভার্টেক্স অথবা সেট অফ ভার্টেক্স পাওয়া যাবে না যেই জিনিসটা আমাদের কোনো একটা গ্রাফের পোর্শন থেকে পুরোপুরি ডিসকানেক্টেড। দ্যাট মিনস যে কোনো নোড থেকে যে কোনো নোডে যেন রিচ করা যায়। এবং সেকেন্ড প্রপার্টিস হচ্ছে, সেই গ্রাফে কোনো সাইকেল থাকা যাবে না। গ্রাফ উইল কন্টেইন নো সাইকেল। যদি এই দুইটা প্রপার্টিস কোনো গ্রাফ মেনে চলে, ওই গ্রাফকেই বেসিক্যালি আমরা ট্রি বলবো। এখন আমাদের আজকের টপিক যেহেতু ট্রি, আমরা ইন ডিটেলস এই ট্রিকে কিভাবে ডিভাইড করা যায়, ট্রি এর আর কি টার্মিনোলজি আছে, কিভাবে ক্লাসিফাই করা যায়, সবকিছু হচ্ছে আমরা আস্তে আস্তে দেখব। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের একটা ট্রি এর ইন্ট্রোডাকশন, যে কোনো একটা ডাটা নোডের পর আলটিমেটলি কতগুলো ডাটা নোড থাকবে, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমাদের আরবিট্রারিলি একটা ডাটা নোডের পর যে কোনো নাম্বার অফ ডাটা নোডস থাকতে পারে, বাট এই ট্রি এর ক্ষেত্রে এটা দুইটা প্রপার্টিস মেনে চলবে, যে প্রত্যেকটা ডাটা নোড একে অপরের সাথে কানেক্টেড থাকবে সামহাও, এবং প্রত্যেকটা ডাটা নোড, এমন কোনো গ্রুপ অফ ডাটা নোড পাওয়া যাবে না যেখানে কোনো সাইকেল ক্রিয়েট হয়। সো এটাই হচ্ছে আমাদের দুইটা ক্যারেক্টারিস্টিক, যেটা হচ্ছে আমরা বেশি ফোকাস করব। সো এখন যদি একটু আমরা অ্যাপ্রোচ করি সামনের দিকে,
সো আমাদের এক্সাম্পলের জন্য আমরা এরকম একটা গ্রাফ ধরে নিই। এখন খেয়াল করে দেখেন, কিছু গ্রাফকে বেসিক্যালি ডিরেক্টেড বলা হয় এবং আনডিরেক্টেড বলা হয়। এই ডেফিনেশনটা একটু ক্লিয়ার করে আসি। অ্যাজ ফর এক্সাম্পল, মনে করি এ, বি, সি, ডি, ই। নর্মালি যদি আমি গ্রাফগুলোকে যেই এজ দিয়ে কানেক্ট করা হচ্ছে, যেই নোটগুলোকে, এখানে যদি কোনো ডিরেকশন না দেওয়া হয়, দ্যাট মিন্স আমি এ থেকে বিতেও যেতে পারি, আবার বি থেকে এতেও ব্যাক করতে পারি। এই ধরনের গ্রাফকে বেসিক্যালি বলা হয় আনডিরেক্টেড গ্রাফ। আমরা আনডিরেক্টেড গ্রাফ নিয়ে আরো ডিটেলস গ্রাফ টপিকে দেখব। এবং যদি এই সেম গ্রাফে আমি কিছু ডিরেকশন দিয়ে দিই, সাপোজ এ থেকে বি, বি থেকে ই, আবার এ থেকে সি, বি থেকে সি, বি থেকে ডি, আবার হচ্ছে ই থেকে ডি। সো খেয়াল করে দেখেন, এখন প্রত্যেকটা এজ কিন্তু ডিরেক্টেড হয়ে গেল। এ থেকে বি, এই এজটা মিন করছে আমি এ থেকে বি এর দিকে যেতে পারবো, বাট এখন বি থেকে আর এর দিকে আসা যাবে না। সিমিলারলি বি থেকে ই, এই ডিরেক্টেড এজ দ্বারা মিন করছে আমি বি থেকে ই এর দিকে যেতে পারবো, বাট এগেইন ই থেকে বি এর দিকে আসা যাবে না। সিমিলারলি প্রত্যেকটা ডিরেকশনই কিন্তু এখন প্রত্যেকটা পাথের ডিরেকশন ফিক্স করে দিচ্ছে, যার অপোজিট ডিরেকশনে আমি আর যেতে পারবো না। এখন আপনি যদি বি থেকে এতে আসতে চান, আপনার সেপারেট আরো একটা ডিরেক্টেড এজ লাগবে, যেটা দিয়ে হয়তোবা আপনি পিছনে আসতে পারবেন। সো প্রত্যেকটা এজে যদি আমি বরাবর ব্যাক করতে চাই, এখন আমার সেকেন্ড আরো একটা এজ লাগবে, যেই এজ দিয়ে আমি আমার সোর্সে ব্যাক করতে পারবো। এই ধরনের গ্রাফকে, দ্যাট মিনস যেখানে প্রত্যেকটা এজের কিছু ডিরেকশন থাকে, সেই ধরনের গ্রাফকে আমি বলি ডিরেক্টেড গ্রাফ। এখন আমরা কিন্তু অলরেডি আমাদের ডিরেক্টেড গ্রাফেরও কিছু একটা এক্সাম্পল দেখে এসেছি। সবচেয়ে কমন এক্সাম্পল কি, লিঙ্ক লিস্টের এক্সাম্পলটা যদি দেই, মনে করি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। ইন দ্যাট কেস খেয়াল করে দেখেন যে আমাদের প্রত্যেকটা নোডে, যদি আমি এ থেকে হেড নোড থেকে শুরু করি, এ থেকে কিন্তু বিতে যাওয়া যাচ্ছে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টে, বি থেকে সিতে যাওয়া যাচ্ছে। এবং আমি বলতেছি এটা একটা গ্রাফ, অবভিয়াসলি দ্যাটস এ গ্রাফ, কজ এখানে কিছু ডাটা পয়েন্ট আছে, ডাটা পয়েন্টের ভিতরে কিছু কানেকশন আছে। বাট এখন যদি আমাকে বলা হয় যে এটা কি একটা ডিরেক্টেড গ্রাফ নাকি একটা আনডিরেক্টেড গ্রাফ, তখন কিন্তু আনসারটা হচ্ছে এটা একটা ডিরেক্টেড গ্রাফ। কারণ হচ্ছে আমি নোড এ থেকে বিতে কিন্তু আসতে পারি, বাট একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টে কি আমি নোড বি থেকে নোড এতে যেতে পারতাম? আনসার ইজ নো। সিমিলারলি আমার কিন্তু ডাবলি লিঙ্ক লিস্টও দেখে এসেছি, রাইট? ডাবলি লিঙ্ক লিস্টের ব্যাপারটা কি হইতো, আমাদের দুই দিকেই লিঙ্ক থাকতো। আমরা এ থেকে বিতেও আসতে পারতাম, বি থেকে এতেও যেতে পারতাম। ইন দ্যাট কেস এই ধরনের গ্রাফকে কিন্তু বলা যায় বেসিক্যালি আনডিরেক্টেড গ্রাফ। ইন দ্যাট কেস আমি যদি এ এবং বি কে জাস্ট একটা লাইন দিয়ে দেখাই দিই, যেখানে আমাদের কোনো ডিরেকশন দেওয়া নাই, ইন দ্যাট কেস কিন্তু আমি বলতে পারি আমি এ থেকে বিতেও কানেকশন দেওয়া আছে, বি থেকে এতেও কানেকশনটা দেওয়া আছে। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের গ্রাফের অন দ্য বেসিস অফ ডিরেকশন দুইটা ডিভিশন। একটা গ্রাফ ডিরেক্টেড হতে পারে যদি একটা নোড থেকে পার্টিকুলারলি একটা নোডে যাওয়া যায়, বাট ওই নোড থেকে আবার সোর্স নোডে ব্যাক না করা যায়। এবং একটা গ্রাফ আনডিরেক্টেড হইতে পারে, দ্যাট মিনস আমি একটা এজ ধরে বোথ ডিরেকশনে মুভ করতে পারবো। এখন যখন আমরা ট্রিতে আসবো, ইন দ্যাট কেস আমরা দেখব ট্রিটাকে একটা অবভিয়াসলি গ্রাফের একটা সেট বলা যায়, যেহেতু আমরা এমন সব গ্রাফ যারা ডিসকানেক্টেড তাদেরকেও বাদ দিচ্ছি, যেসব গ্রাফে কিছু নোডের ভিতরে কিছু সাইকেল আছে তাদেরকেও বাদ দিচ্ছি। এবং আমরা ট্রি এর কেসে দেখব এটাকে একটা ডিরেক্টেড গ্রাফ বলে ডিনোট করা যায়। এখন ট্রিয়ে যত নোড অথবা ভার্টেক্স আছে, তাদের ভিতরে আপনি একটা নোডকে রুট নোড হিসেবে ডিনোট করতে পারেন। এটা আপনার প্রবলেমের স্পেসিফিকেশন অনুযায়ী যে কোনো নোড হইতে পারে, অথবা মনে করি আমি আরবিটাইলি কোনো একটা গ্রাফ সিলেক্ট করলাম। অ্যাজ ফর এক্সাম্পল, আমার কারেন্টলি যে গ্রাফটা দেওয়া আছে, এটা বাদ দিয়ে যদি আমি আর একটা নতুন গ্রাফ নেই, এ, বি, সি, ডি, ই, খেয়াল করে দেখি এটা আগে ট্রি হবে কিনা। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখি প্রত্যেকটা নোড কানেক্টেড, এবং কোনো কানেক্টেড নোডের ভিতরে কিন্তু আমার সাইকেল ক্রিয়েট হয় নাই। সো যেহেতু দুইটা প্রপার্টিস মেনটেন করেছে, অবভিয়াসলি আমি এটাকে ট্রি বলতে পারবো। এখন এখানে আমি আরবিটাইলি যে কোনো একটা নোডকে রুট নোড হিসেবে সিলেক্ট করতে পারি। যদি আমার এ কে রুট নোড হিসেবে সিলেক্ট হয়, আমি যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, হয়তোবা গ্রাফটা দেখতে সি, ডি,
এরকম হবে, বি, ই, এইভাবে আমি অ্যারেঞ্জ করে লিখতে পারবো। সিমিলারলি আমি কিন্তু বলতে পারতাম যে এই সিমিলার গ্রাফের জন্য আমি বি কেও নোড হিসেবে কনসিডার করতে পারি। ইন দ্যাট কেস কিন্তু আমি গ্রাফটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, গ্রাফটা দেখতে হয়তো বা এ, সি, ডি এরকম হয়ে যেত। দ্যাট মিনস আমি একটা ট্রিয়ে যে কোনো নোডকে একটা রুট নোড হিসেবে স্পেসিফাই করে বাকি নোটগুলোকে একটু অ্যারেঞ্জ করে লিখতে পারি। পরবর্তীতে যখন আমি ভিজুয়ালাইজ ইন্টারপ্রিটেশনে এভাবে সাজিয়ে লিখি, তখন কিছু টার্মিনোলজিকে ডিফাইন করা ইজিয়ার হয়। অ্যাজ ফর এক্সাম্পল, আমার এখানে যে কিছু ক্লাস্টার অফ নোটস ছিল, অবভিয়াসলি তাদের ভিতরে কোনো সাইকেল নাই এবং প্রত্যেকটা নোটস কানেক্টেড। সো বেসিক্যালি আমি এনশিওর হইতে পারলাম এটা একটা ট্রি। এখন এটা ট্রি এনশিওর হওয়ার পর আরবিট্রারিলি সাপোজ আমি এটাকে ফিক্স করলাম যে এখানে এ নোটটা হচ্ছে রুট নোট। এখন রুট নোট কাকে বলা হবে? রুট নোট বলা হবে এমন একটা নোটকে যেই নোটটা অন্য কোনো নোটকে সাবসিড করে না। দ্যাট মিনস এই নোডের আগে কোনো নোট থাকবে না, প্রত্যেকটা নোট এই এ এ নোটকে হচ্ছে এই নোডের পরে আসবে। অ্যাজ ফর এক্সাম্পল, খেয়াল করে দেখি আমাদের রুট নোট কিন্তু বি এর সাথে কানেক্টেড, সি এর সাথে কানেক্টেড, ডি এর সাথে কানেক্টেড। দ্যাট মিনস আমি কিন্তু এখানে বলতে পারি যে এর কিন্তু কোনো প্যারেন্ট নেই, বাট খেয়াল করে দেখেন যেহেতু এর ইমিডিয়েটলি পরে বি আছে, আবার এর ইমিডিয়েটলি পরে সি আছে এবং ডি আছে, এই বি সি ডি কে আমি বলতে পারবো এ নোডের চাইল্ড নোড। সিমিলার ডেফিনেশন অনুযায়ী আমি ই নোডকে বলতে পারবো বি নোডের চাইল্ড নোড, এফ নোডকে বলতে পারবো সি নোডের চাইল্ড নোড, আবার জি নোডকেও বলতে পারবো সি নোডের চাইল্ড নোড। সো প্রত্যেকটা নোডের চাইল্ড নোড কি, এই ডেফিনেশনটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। সো একটা নোডকে যদি আমি আরো একটা নোডের চাইল্ড নোড বলি, ইন দ্যাট কেস আমি বি এর প্যারেন্ট নোড বলতে পারি একে, সিমিলারলি ই এর প্যারেন্ট নোড বলতে পারি বি কে। সো ব্যাপারটা মনে রাখার জন্য এইভাবে ব্যাপারটাকে অ্যানালজি দেওয়া যায় যে একটা ফ্যামিলি ট্রিতে যেভাবে জিনিসটা মেনটেন্ড হয়, এখানেও সিমিলারলি ব্যাপারটাকে মেনটেন করা যায়। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের ফ্যামিলিতে একজন প্যারেন্ট থাকে, প্যারেন্ট থেকে আমার হচ্ছে চিলড্রেন আসে, এবং পরস্পর মিউচুয়াল চিলড্রেন যারা একই প্যারেন্ট শেয়ার করে তাদেরকে আমরা কি বলি? সিবলিং বলি। সো ইন আওয়ার কেস বি, সি, ডি এই তিনটা নোড খেয়াল করে দেখেন তো সেম প্যারেন্ট একে শেয়ার করতেছে। সো বি, সি, ডি এদেরকে আমি বলবো সিবলিং নোড। এখানে আর কি কোনো সিবলিং নোড আছে? আনসার ইজ ইয়েস। আর কোন দুইটা নোড সিবলিং নোড? এফ এবং জি, এরাও সিবলিং নোড। কেন? বিকজ এরাও সেম প্যারেন্ট সি কে শেয়ার করে। সো এখন পর্যন্ত আমরা কিছু ডেফিনেশন শিখলাম, যার মধ্যে এক নাম্বার ছিল রুট নোডকে, যেই নোডের কোনো প্যারেন্ট থাকবে না তাকে আমি বলতেছি রুট নোড। এবং আমাদের যেই নোডের ইমিডিয়েটলি পরে কিছু নোড থাকে তাদেরকে আমি বলি চাইল্ড নোড, যেই নোডের ইমিডিয়েটলি আগে কিছু নোড থাকে তাদেরকে আমি বলি প্যারেন্ট নোড। এবং কোনো নোড, ডাজেন্ট ম্যাটার কতটুকু উপরে আছে, তাদের প্রত্যেকটা নোডকে আমি প্রিডেসেসর বলতে পারি, এবং কোনো নোডের পরে থাকা যে কোনো নোডকে আমি সাকসেসর বলতে পারি। তার মানে এ নোডের পরে থাকা এই টোটাল কালেকশনকে আমি বলতে পারবো এ নোডের সাকসেসর, আবার এই কালেকশনকেও বলতে পারবো এ নোডের সাকসেসর। আবার এইস এর জন্য খেয়াল করে দেখেন এ সি এফ এই পুরো কালেকশনটার প্রিডেসেসর, অথবা এ সি এফ এটাও প্রিডেসেসর, অথবা এ এটাও প্রিডেসেসর। তার মানে কোনো নোড একটা নোডের আগে থাকলে তাদেরকে আমি প্রিডেসেসর নোড বলবো উইথ রেসপেক্ট টু দ্যাট নোড। আর কোনো নোড যদি আমার কোনো বেস নোডের সাপেক্ষে পরে থাকে তাকে আমি বলবো সাকসেসর নোড রেসপেক্ট টু দ্যাট বেস নোড। সো এটা ছিল আমাদের কিছু গ্রাউন্ড ডেফিনেশন। সো আমরা প্যারেন্ট নোড শিখলাম, চাইল্ড নোট শিখলাম, তারপর হচ্ছে আমরা সিবলিং নোট শিখলাম, রুট নোট শিখলাম। ট্রিতে আমাদের আরো কিছু টার্মিনোলজি আছে, এই টার্মিনোলজি শিক্ষাগুলো মেইন টার্গেটই হচ্ছে পরবর্তীতে প্রবলেম সলভিং এর সময় আমরা দেখব এই টার্মিনোলজি গুলা বারবার উঠে আসছে। সো আরো দুইটা ইম্পর্টেন্ট টাইপের নোড আছে, একটাকে আমরা বলবো লিফ নোড, আর একটা নোডকে আমরা বলবো ইন্টারনাল নোড। খেয়াল করে দেখেন এই ট্রিতে এমন অনেক নোড আছে যাদের কোনো চিলড্রেন নাই। অ্যাজ ফর এক্সাম্পল, ই নোডের কোনো চাইল্ড নাই, এইচ নোডের নাই, জি নোডের নাই, ডি নোডের নাই। সো যে কোনো ট্রিতে যেই নোডগুলোর কোনো চিলড্রেন নোড থাকে না তাদেরকে আমি বলি লিফ নোড। সো আমাদের এই পার্টিকুলার ট্রি এর জন্য ই, এইচ, জি, ডি এরা হচ্ছে লিফ নোড। একইভাবে লিফ নোড ছাড়া একটা ট্রিতে অন্য যে কোনো নোডকে বলা হবে ইন্টারনাল নোড। সো আমাদের লিফ নোড ছাড়া আমাদের যে বাকি নোডগুলো আছে এ, বি, সি,
এফ, এই প্রত্যেকটা নোডই হচ্ছে ইন্টারনাল নোড। সো ইন্টারনাল নোডের কিন্তু আরো একটা ডেফিনেশন হতে পারে। ইন্টারনাল নোড হচ্ছে এমন সব নোড যাদের একটা না একটা হলেও চাইল্ড আছে, দ্যাট মিনস অ্যাট লিস্ট ওয়ান চাইল্ড ইজ অ্যাভেলেবল, তাদেরকে আমরা বলি ইন্টারনাল নোডস। এখানে আরো কিছু ডেফিনেশন আছে, যেটা তো আমরা বলেই দিলাম। এরপর আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট ডিসিশনের মধ্যে পড়ে। একটা হচ্ছে পাথ কি। আমাদের ট্রিতে কিন্তু একটা পাথ থাকতে পারে, সেটা গ্রাফেও থাকতে পারে। এখন পাথ যদি হয়, খেয়াল করে দেখেন, পাথ হচ্ছে একটা ট্রিতে কোনো সাবসেট অফ নোডস যেটা লিনিয়ারলি একটা পাথ ডিফাইন করে। অ্যাজ ফর এক্সাম্পল, এ থেকে বি, বি থেকে ই, এটা কিন্তু একটা পাথ ডিফাইন করলো এবং দ্যাটস এ লিনিয়ার পাথ, রাইট? সিমিলারলি এ থেকে সি, সি থেকে এফ, এফ থেকে এইচ, এটাও কিন্তু একটা পাথ ডিফাইন করলো। আবার এ থেকে সি, সি থেকে জি, এটাও কিন্তু একটা পাথ ডিফাইন করলো। দ্যাট মিনস একটা ট্রিতে পাথ হচ্ছে লিনিয়ার সিকোয়েন্স অফ নোডস, যেটা একটার পর একটা আসে, প্যারেন্ট নোড, চাইল্ড নোড, তারপরে ওই চাইল্ডের চাইল্ড নোড। এইভাবে করে আমি যে সিকোয়েন্স, লিনিয়ার সিকোয়েন্স অফ নোডস পাই, তাকে আমি বলতে পারি একটা ট্রি এর জন্য পাথ, বাইনারি ট্রি এর জন্য পাথ। এগেইন আমাদের আরো একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে ডিগ্রি। একটা ডিগ্রি কি? একটা ট্রি এর জন্য আমাদের গ্রাফের জন্য হয়তোবা বলতে পারতাম যে টোটাল যতগুলো এস ছিল, ডিরেক্টেড গ্রাফের জন্য আউট ডিগ্রি হয়, ইন ডিগ্রি হয়। বাট আমাদের ট্রি এর জন্য আমরা ডিগ্রিকে সিম্পলি ডিফাইন করতে পারি একটা নোডের টোটাল কতগুলো চিলড্রেন আছে। অ্যাজ ফর এক্সাম্পল, এখানে রুট নোডের জন্য টোটাল চিলড্রেন আছে 3টা, সো রুট নোডের ডিগ্রি 3। আবার বি নোডের জন্য চিলড্রেন আছে একটা, সো বি নোডের ডিগ্রি 1। আবার প্রত্যেকটা লিফ নোডের কিন্তু কোনো চিলড্রেন নাই, সো লিফ নোড গুলোর ডিগ্রি আমি 0 ধরতে পারি। সো এইভাবে করে প্রত্যেকটা ডিগ্রিও ডিটারমাইন করা যায়। আহ এরপর আমাদের আরো একটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে ডেপথ। এখন আমাদের ডেপথ কাকে বলা যায়? এখন ডেপথ এবং লেভেল, এই দুইটা জিনিসকে আমরা একই জিনিস ইউজ করব। খেয়াল করে দেখি, এই জিনিসটা এখানে বলাই আছে যে লেভেল অফ এ নোড ইজ ইকাল টু ডেপথ অফ এ নোড। সো একটা জিনিস বুঝলেই হবে, লেভেল কি, ডেপথ কি। এখন আমরা ট্রিটাকে এই ওরিয়েন্টেশনে ধরে নিচ্ছি, রাইট? এখন এই ওরিয়েন্টেশনে যদি একটা ট্রিকে কনসিডার করি, তাহলে খেয়াল করে দেখেন আমাদের ডেপথ, লেভেল এবং ডেপথ যেহেতু সমান, ডেপথ জিনিসটা নিয়ে ভালো মতো অ্যানালজি করা যায়। এখন মনে করি এটা একটা ওয়াটার সারফেস, একদম সারফেস লেভেলেই রুটটা থাকে, তার মানে রুটটা সবচেয়ে কম ডেপথে আছে, রাইট? সো এটাকে আমি বলতে পারি ডেপথ 0। একইভাবে রুট থেকে যদি আমি একটা চাইল্ডে চলে আসি, রুটের চাইল্ডে চলে আসি, দ্যাট মিনস এক লেভেল নিচে চলে আসলাম, তখন কি আমি রুটের চাইল্ড গুলা পেলাম না? খেয়াল করে দেখেন ওরিয়েন্টেশন ওয়াইজ তারা কি একটা লেভেল নিচে আছে না? তো আমি এই ধরনের নোডের জন্য বলতে পারবো এদের ডেপথ হচ্ছে 1। তাদের চাইল্ড হুম। আরো এক লেভেল নিচে আছে, তাদের ডেপথ আমি বলতে পারবো 2। এবং তাদের চাইল্ড আলটিমেটলি আরো এক লেভেল নিচে আছে, তাদের ডেপথ আমি বলতে পারবো 3। তার মানে আমি যদি রুট নোডকে সারফেসে ধরে নেই, যত আমি নিচের দিকে যাব তত নর্মালি আমার ডেপথ বাড়তেছে। ইন দ্যাট কেস প্রত্যেকটা নোডও ওই লেভেলে আছে। সো একটা সিমিলার কোশ্চেন হইতে পারে যে আমার একটা বাইনারি ট্রি এর জন্য কোন একটা সার্টেন লেভেল অথবা ডেপথে যেই নোডগুলো আছে সেটা আমাকে বের করতে বললো। অ্যাজ ফর এক্সাম্পল, আমাকে এই বাইনারি ট্রির এক্সাম্পলের জন্য যদি বলা হয় যে এখানে লেভেল 2 এর কোন কোন নোডগুলো আছে, ইন দ্যাট কেস আমরা বুঝতে পারতেছি যে লেভেল 2 এ বেসিক্যালি নোড ই, এফ, জি, এই নোডগুলো আছে। এদেরকে যদি আমি বের করতে পারি, তাহলেই মাই ওয়ার্ক ইজ ডান। সো লেভেল এবং ডেপথ দুইটাই সিমিলার জিনিস, একইভাবে বাড়ে। এই লেভেল এবং ডেপথের সাথে অ্যানালজি করে আরো একটা জিনিস আছে, হাইট। এখন লেভেল এবং ডেপথ তো বুঝতেছি, যত নিচে যাচ্ছি তত বাড়তেছে। আমাদের হাইটের ব্যাপারটা হবে অপোজিট। দ্যাট মিনস যত আমি উপরের দিকে যাব তত আমার হাইট বাড়বে, বিকজ আমি উপরের দিকে গেলে হাইট সবচেয়ে বেশি বাড়ে। তার মানে সবচেয়ে লোয়েস্ট লেভেলের লিফ নোডটার জন্য ডেপথ কিন্তু ছিল ম্যাক্সিমাম, হাইটের জন্য হাইট ম্যাক্সিমাম হবে কার? রুট নোডের। সো আমি বলতে পারি সবার লাস্ট যেই নোডটা আছে এটার হাইট 0, তার উপরে এক লেভেল উপরে যেই নোডটা আছে তার হাইট 1, তার এক লেভেল উপরে যেই নোডগুলো আছে তাদের হাইট 2, এবং সবার উপরে যে আমার রুট নোডটা আছে তার হাইটটাকে আমি ধরতে পারি ম্যাক্সিমাম, ইন দিস কেস ইট ইজ 3। সো লেভেল, ডেপথ এবং হাইট তিনটাকে একই সেন্সে ডিনোট করা যায়। ইন দ্যাট কেস লেভেল এবং ডেপথ এক্স্যাক্টলি সেম জিনিস, জাস্ট সিনোনিমাস ধরতে পারেন আপনি। বাট হাইট এবং ডেপথ এই দুইটা জিনিস অপোজিটলি গ্রো করে।
আমি রুট থেকে যত নিচের দিকে যাব তত আমার ডেপটা বৃদ্ধি করবে, মানে ডেপটা বাড়বে। আর যত আমি একটা নিচের লেভেল থেকে উপরের লেভেলের দিকে উঠবো তত আমার হাইটটা বাড়বে। সো রিয়েল লাইফ অ্যানালজিতে যেই জিনিসটা হয়, এখানেও টার্মিনোলজিটা এইভাবে ডিফাইন করা। সো এমন একটা লেভেল আর ডেপথ কি সেম জিনিস? লেভেল এবং ডেপথ সেম জিনিস, খেয়াল করে দেখেন, এটাই মার্ক করে ফেলছি। লেভেল এবং ডেপথে কোনো সেম নেই, দুইটাই খুবই অ্যানালোজাস। যেই জিনিসটা একটু ডিফারেন্ট সেটা হচ্ছে হাইট এবং লেভেল অথবা ডেপথ, যেটাই আপনি বলেন। ওকে। লেভেলটা আমার যত নিচে যাব রুট থেকে তত বাড়বে, হাইটটা যত নিচের নোড থেকে উপরের কোনো একটা নোডে যাব তত আমার হাইটটা বাড়বে, অ্যান্ড আলটিমেটলি রুট নোডে গিয়ে আমার হাইটটা কিন্তু ম্যাক্সিমাম হবে। সো একটা নর্মাল কোয়েশ্চেন হইতে পারে যে একটা ট্রি এর হাইট কত সেটা বের করার জন্য। সো ভিজুয়ালি রিপ্রেজেন্ট করে তো কাউন্ট করে বের করাও যায়। আমরা পরবর্তীতে দেখবো যে কিভাবে একটা ট্রিকে কোড ওয়াইজ রিপ্রেজেন্ট করে কোডের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে বের করতে পারি। এখানে আরো কিছু ডেফিনেশন আছে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আশা করি। বাট থিওরিটিক্যাল মেইন পার্টটা হচ্ছে যে আপনারা লেভেল, ডেপথ, হাইট, ইন্টারনাল নোড, লিফ নোড, প্যারেন্ট, চাইল্ড, এই জিনিসগুলো বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন দ্যাটস এনাফ। আর যে দুইটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক আমি শুরুতে বলেছি, যে আমাদের ট্রিতে কোনো ডিসজয়েন্ট থাকা মানে হচ্ছে কানেক্টেড থাকতে হবে, ডিসজয়েন্ট না মানে টোটাল জিনিসটাই কানেক্টেড। আরেকটা যেটা ছিল যে একটা ট্রি এর কোনো সাইকেল থাকতে পারবে না, এই দুইটা ক্যারেক্টারিস্টিক লেখা আছে। এখন আরেকটা জিনিস চলে আসে, সাব ট্রি কি। এখন খেয়াল করে দেখেন যে একটা ট্রি এর আন্ডারে ছোট ছোট কিন্তু অনেকগুলো ট্রি ক্রিয়েট করা যায়। অ্যাজ ফর এক্সাম্পল, আমার এখানে প্যারেন্ট নোড হিসেবে ছিল এ নোড। খেয়াল করে দেখেন যদি আমি এ কে সেভার করে দিই, দ্যাট মিনস এর চাইল্ড নোড গুলোকে আলাদা করে দিই, তাহলে কিন্তু এখানে আমি তিনটা সেপারেট নোড পাবো, রাইট? খেয়াল করে দেখেন, সরি, তিনটা সেপারেট ট্রি পাবো। খেয়াল করে দেখি যদি আমি এর তিনটা চাইল্ডকে ডিসকানেক্ট করে দিই, আমার এই কালেকশনটা নিয়ে একটা ট্রি ক্রিয়েট হবে, এই কালেকশনটা নিয়ে ট্রি ক্রিয়েট হবে, আবার এই কালেকশনটা নিয়েও কিন্তু একটা ট্রি ক্রিয়েট হবে। সো খেয়াল করে দেখেন, আমি কিন্তু এরকম তিনটা সেপারেট ট্রি পাচ্ছি। সো এই তিনটা সেপারেট ট্রিকে উইথ এর রেসপেক্টিভে বলা হবে এর সাব ট্রি। দ্যাট মিনস যেই ট্রিগুলা আমি কোনো একটা নোডের চাইল্ড সেভার করার পর পাই, ওই ট্রিগুলাকে ওই পার্টিকুলার নোডের সাব ট্রি বলা হয়। সিমিলার এক্সাম্পলটা বি এর জন্য দেওয়া যায়। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি এই বি এর লিঙ্কটাকেও সেভার করতাম, তখন খেয়াল করে দেখি এইখানে কিন্তু একটা সাব ট্রি পাওয়া যেত, এখানেও কিন্তু আর একটা সাব ট্রি পাওয়া যেত। সো এদেরকে কিন্তু আমি বলবো সাব ট্রি অফ বি, রাইট? আবার ই কে সেভার করলেও এখানে একটা নোড বিশিষ্ট দুইটা সাব ট্রি পাওয়া যাবে। তো এরকম করে সাব ট্রির ডেফিনেশন গুলো আমাদের আসবে, স্পেশালি যখন আমরা ডিগ্রি ওয়াইজ এম অ্যারি ট্রি এদের ডেফিনেশন দেখবো, তখন আমাদের সাব ট্রি গুলো বারবার আসবে, তখন কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। বাট দ্যাটস দ্য বেসিক কনসেপ্ট যেটা অ্যাকচুয়ালি আমাদের লাগবেই। এখন কথা হচ্ছে একটা ট্রিকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। এখন একটা ট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য একটা ইজিয়েস্ট ওয়ে হইতে পারে যে আমরা একটা ট্রি নর্মালি একটু আঁকি, যে এ এখানে আছে, বি, সাপোজ এটা হচ্ছে আমার কোনো একটা ট্রি। এখন এরকম কোন একটা ট্রিকে আমি সাপোজ রিপ্রেজেন্ট করতে চাই, আরো একটু কমপ্লিকেট করার জন্য মনে করি এখানে দিলাম। এখন ব্যাপারটা বুঝতে পারতেছি যে এখানেও কিছু ডাটা নোডস আছে, এবং প্রত্যেকটা নোডের সাথে অন্য কিছু নোড কানেক্টেড হইতে আছে, যেমন এ বি এর সাথে কানেক্টেড, সি এর সাথে কানেক্টেড, ডি এর সাথে কানেক্টেড, বি আবার ডি এর সাথে কানেক্টেড, ই এর সাথে কানেক্টেড, সি আবার শুধুমাত্র এফ এর সাথে কানেক্টেড, ডি কারোর সাথে কানেক্টেড না। ইন দ্যাট কেস আমরা কিন্তু অলরেডি নোড ক্লাস কিভাবে কাজ করে সেটা কিন্তু আমরা দেখেছি, রাইট? যে আমাদের লিঙ্ক লিস্টের জন্য আমাদের এরকম একটা নোড ক্লাস ছিল, যেই নোড ক্লাসের আমাদের কনস্ট্রাক্টরে আমরা কি করেছি যে আমাদের কোন একটা এলিমেন্টের জন্য আমরা তার একটা ডাটা রাখার জন্য একটা ফিল্ড রাখতাম, সেভারেল ডাটা থাকলে ফিল্ডগুলো বাড়তো, এবং নেক্সট ডাটা কোথায় আছে তার রাখার জন্য আমরা একটা নেক্সট নামক পয়েন্টার রাখতাম, রাইট? এই নেক্সট পয়েন্টারে শুরুতে নাম দিয়ে পরবর্তীতে অন্যান্য নোডগুলোকে আমরা একটা একটা করে কানেক্ট করতে পারতাম। লিঙ্ক লিস্টের বেলায় এই জিনিসটা সিম্পল ছিল, কজ আমরা জানতাম একটা ডাটা নোড অথবা একটা নোডের পর বেসিক্যালি আরেকটা নোডই থাকবে। বাট এখন যখন আমরা ট্রি নিয়ে আলোচনা করছি, আমাদের কিন্তু ফিক্স কতগুলা নোড থাকবে এটা জানা থাকতেও পারে, নাও থাকতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, কারেন্টলি এই সিনারিওতে আমি যদি আপনাকে বলে না দিই একটা নোডের পর টোটাল কতগুলা নোড থাকবে, ইন দ্যাট কেস আপনার কিন্তু আগে থেকে জানার কোনো ওয়ে নাই টোটাল কতগুলা নোড এখানে থাকবে। এটাকে আমার এখানে জানার কোনো ওয়ে আছে?
অ্যাজ ফর এক্সাম্পল, এর জন্য তিনটা নোড আছে, বি এর জন্য দুইটা নোড আছে, সি এর জন্য একটা নোড আছে, আবার ডি, ডি তো এখানে দিছি, সরি, এটা জি দেই। আবার খেয়াল করে দেখেন জি নোড, আবার হচ্ছে আমার ডি নোট, ই নোট, এফ নোট, এদের জন্য কিন্তু বেসিক্যালি কোনো চাইল্ডই নেই। সো কেউ যদি আমাকে ফিক্স আকারে বলে না দেয় যে একটা ট্রি এর জন্য ম্যাক্সিমাম এতগুলো চাইল্ডই থাকবে, তখন কিন্তু এই নেক্সট পয়েন্টার দিয়ে আমি কাদেরকে কানেক্ট করব সেই টোটাল কাউন্টটা কিন্তু আমার পাওয়া যাবে না। সো একটা জিনিস মেক সেন্স করে যে আমি এই কাজটা করতে পারি, যে আমি চাইলে এই লাইনটাকে কেটে দিয়ে, এখন যেহেতু কতগুলা চাইল্ড থাকবে সেটা আর ফিক্স নাই, আমি এই ইমপ্রুভমেন্টটা নিয়ে আসতে পারি যে এখন আমার নেক্সট পয়েন্টার মতো করে একটা চাইল্ড পয়েন্টার থাকবে, যেটা আমার নেক্সট নোডগুলো রেফারেন্স রেখে দিবে। বাট এখন যেহেতু একটা নোড নাই, একটার থেকে কতগুলো নোড বেশি থাকবে সেটাও আমি কারেক্টলি জানি না, আমি এখানে একটা লিস্ট নিয়ে নিতে পারি, রাইট? পরবর্তীতে যদি আমি এইভাবে করে কোনো একটা নোডকে ইনিশিয়ালাইজ করি, ফর সাপোজ আমার এখানে এ একটা নোড আছে, একে আমি হচ্ছে নোড এ দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। আবার হচ্ছে আমার বি একটা নোড আছে, এদেরকে হচ্ছে বি দিয়ে ইনিশিয়ালাইজ করা হলো। সি একটা নোড আছে, আমার হচ্ছে সি দ্বারা ইনিশিয়ালাইজ করা হলো। আবার হচ্ছে জি একটা নোড আছে, এটাকেও হচ্ছে জি দ্বারা ইনিশিয়ালাইজ করা হলো। এখন কিন্তু আমি এই এ নোডের যে চাইল্ড আছে, এই চাইল্ডের সাথে কিন্তু আমি বি সি জি কে অ্যাপেন্ড করে দিতে পারবো, রাইট? সো প্লাস ইজ ইকাল টু আমি বি করতে পারবো, এ ডট চাইল্ড প্লাস ইজ ইকাল টু সিও করতে পারবো, এ ডট চাইল্ড প্লাস ইজ ইকাল টু জিও করতে পারবো। সেম জিনিসটা কি বি এর জন্য করা যাবে। আমি ডি এবং ই নোড ক্রিয়েট করে বি এর যে চাইল্ডের লিস্টটা থাকবে সেখানে আমি ডি এবং ই কে অ্যাপেন্ড করে দিব। সি তো ক্রিয়েট করাই আছে, এফ ক্রিয়েট করে এফ কেও সি এর চাইল্ডের লিস্ট অ্যাপেন্ড করব। জি এর যেহেতু কোনো চাইল্ড নাই, তার চাইল্ড লিস্টটা এমটি থাকবে। সো খেয়াল করে দেখেন নোট ক্লাসে সামান্য একটু মডিফিকেশন করে, আগে লিঙ্ক লিস্টের জন্য টোটাল কতগুলো নোট থাকবে একটা নোডের পর ফিক্স ছিল, সো আমরা একটা মাত্র রেফারেন্স রাখছিলাম। বাট এখন যেহেতু ভ্যালুটা ফিক্স নাই, এখন আমরা একটা লিস্ট নিয়ে নিচ্ছি যেখানে আমি সেভারেল রেফারেন্স অ্যাকোমোডেট করতে পারবো। যদি আমাকে ফিক্স বলে দিত যে সাপোজ তিনটার বেশি নোট থাকবে না কোনো, তিনটার বেশি চাইল্ড নোট থাকবে না কোনো নোডের, তখন আমি একটা অ্যারেও নিতে পারতাম। অ্যারেটা নেওয়া কেন ফিজিবল? কজ আমরা অলরেডি দেখেছি যে লিস্টের তুলনায় অ্যারে জিনিসগুলো খুব ভালো মতো অপারেট করে। সো আমরা এই কাজটাও করতে পারতাম। সো এভাবে করে কিন্তু আমি একটা লিঙ্ক লিস্টকে রিপ্রেজেন্ট করতে পারি, সরি লিঙ্ক লিস্টে একটা ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন প্র্যাকটিক্যাল পারপাসে আমরা অলওয়েজই জানি যে একটা ট্রি এর ম্যাক্সিমাম, একটা নোডের ম্যাক্সিমাম কতগুলা চাইল্ড থাকতে পারবে। আপনি যদি এক্স্যাক্টলি নাও জানেন, প্র্যাকটিক্যাল কেসে আমি একটা ম্যাক্সিমাম কার্ডিনালিটি প্রোভাইড করে দেই যে একটা নোডের এর থেকে বেশি চাইল্ড কখনো থাকতে পারবে না। এটা ধরলে আমাদের এই চাইল্ডের জন্য যে লিস্টটা আমি হ্যান্ডেল করব সেটা হ্যান্ডেল করে একটু ইজিয়ার হয়ে যায়। সো এই সেন্স থেকে আমাদের বাইনারি ট্রিকে আরো কিছু ওয়েতে ডিফাইন করা যায়। একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিভিশন হচ্ছে একটা বাইনারি ট্রিকে, সরি একটা ট্রিকে আমি এম অ্যারি ট্রি হিসেবে ডিফাইন করতে পারি, যেখানে এম হচ্ছে যে কোনো নোডের ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড, ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড। এখন এটাকে আরেকটু ক্লিয়ার করা যায় অ্যাজ ফর এক্সাম্পল, এই ডেফিনেশনে আমি যদি বলি দ্যাটস এ এম অ্যারি ট্রি, এই ট্রিকে যদি আমি এম অ্যারি ট্রি বলতে চাই, ইন দ্যাট কেস আমার জানতে হবে এখানে এম এর ম্যাক্সিমাম ভ্যালু কত। আপনি যদি খেয়াল করে দেখেন একটা একটা করে, যে এর জন্য বেসিক্যালি এর ম্যাক্সিমাম চাইল্ড আছে তিনটা, বি এর জন্য দুইটা, সি এর জন্য একটা, বাকি সবগুলোর জন্য চাইল্ড আছে শূন্য। সো এখানে যত নোড আছে প্রত্যেকটা নোডের ভিতরে সবচেয়ে ম্যাক্সিমাম চাইল্ড কোনটা? তিনটা আছে। সো আমি এটাকে বেসিক্যালি একটা থ্রি অ্যারি ট্রি বলতে পারবো। থ্রি অ্যারি ট্রিকে বেসিক্যালি টার্নারি ট্রিও বলা যায়, রাইট? সো আমরা কি এটা বুঝতে পারতেছি যে আমরা অলরেডি যে লিঙ্ক লিস্ট ব্যাপারটা শিখে আসছি? স্যার তিনটা কেন একটু বলবেন? খেয়াল করে দেখেন এম অ্যারি ট্রি একটা ট্রিকে বলতে পারি যখন ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড কোনো একটা নোডের এম হয়। এখন যদি আমি এই নোডের এই ট্রি এর জন্য হিসাব করি, এর জন্য টোটাল চাইল্ড কয়টা? তিনটা, বি এর জন্য দুইটা, সি এর জন্য একটা, রেস্ট অফ দা নোডের জিরোটা করে চাইল্ড আছে। সো যে কোনো নোডের ভিতরে ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড কার আছে এবং সেটার নাম্বার কত? আনসার ও ইজ আচ্ছা, এর এর আছে ম্যাক্সিমাম তিনটা। চাইল্ড আছে, এর জন্য ম্যাক্সিমাম চাইল্ড তিনটাই থাকবে।
এর বেশি কিন্তু কোনো নোডে নাই। এর থেকে কম থাকতে পারে, বাট এর থেকে বেশি নাই। দ্যাটস ওয়াই আমরা এই ট্রিটাকে থ্রি অ্যারি ট্রি বলতে পারি। জি স্যার, বুঝতে পারছি। একইভাবে মানে থ্রি অ্যারি ট্রি যদি বলতে পারি, তাহলে বলেন তো লিঙ্ক লিস্টকে কি অ্যারি ট্রি বলা যাবে? লিঙ্ক লিস্টকে কিন্তু ওয়ান অ্যারি ট্রি বলা যায়, বিকজ প্রত্যেকটা নোডের পর আর একটা করেই নোড ছিল। সো খেয়াল করে দেখি ব্যাপারগুলো কিন্তু লিঙ্ক করতেছে। এখন আমাদের পরবর্তী একটু লেকচারে আমরা একটু ভালো মতো ফোকাস করব বাইনারি ট্রিতে। সো বাইনারি ট্রিতে যদি আমরা ফোকাসটা করি, এবং বাইনারি ট্রিকে যদি আমি একটা এম অ্যারি ট্রি বলতে চাই, তাহলে বলেন তো এখানে এম এর মানটা কত হওয়া উচিত? এর মানটা কিন্তু হওয়া উচিত টু। যেহেতু বাইনারি জিনিস, সবকিছু আমরা অন দা পাওয়ার অফ টু তে কাজ করি। দ্যাট মিনস আমরা বুঝতেছি বাইনারি ট্রি উইল বি এ ট্রি যেখানে যে কোনো নোডের ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড টু হবে। তার মানে এমন কোনো নোট পাওয়া যাবে না যার চাইল্ড দুইয়ের বেশি, বাট এমন কিছু নোট থাকতে পারে যার একটা চাইল্ড আছে অথবা যার কোনো চাইল্ড নাই। বাট যখন আমি একটা ট্রিকে বাইনারি ট্রি বলবো, ইট ইজ গ্যারান্টিড যে ওই ট্রি এর এমন কোনো নোট থাকবে না যেখানে দুইটার বেশি চাইল্ড নোট থাকা পসিবল। সো দ্যাটস বেসিক্যালি বাইনারি ট্রি। সো ওভারঅল ট্রি থেকে বেসিক্যালি আমাদের আলোচনা এতটুকুই। আমাদের ওভারঅল ট্রি নিয়ে আর কোনো আলোচনা নেই। আমরা আমাদের পরবর্তী মোস্ট অফ দ্য ফোকাস বাইনারি ট্রি এর জন্যই করব। এরপর এখানে অনেকগুলো কথাবার্তা আছে যে কোনগুলো ফুল, কমপ্লিট, পারফেক্ট, ব্যালেন্সড, এই জিনিসগুলো বেসিক্যালি বাইনারি ট্রি এর কোশ্চেন। আমরা বাইনারি ট্রিতে আসি, ব্যাপারগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন বাইনারি ট্রিতে আসার মোটিভেশন কি? যে আমাদের তো অনেক ধরনের এমএরি ট্রি পসিবল, যেখানে এম এর মান ওয়ান থেকে শুরু করে টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স যে কোনো কিছু হতে পারতো। বাট হোয়াই ইউ আর ইন্টারেস্টেড উইথ এম ইজ ইকাল টু টু? এখন আমাদের কম্পিউটার সায়েন্সে আমরা যত কিছু দেখব, এবং ইভেন কম্পিউটার সায়েন্সের যে বেস জিরো ওয়ান, সেটাও কিন্তু একটা বাইনারি বেস, রাইট? সো নাম্বার থেকে শুরু করে যত মোস্ট অফ দ্য অ্যালগোরিদম দেখবো, ইভেন আমরা যখন লগারিদমিক টাইম জিনিসটাকে মিন করি, মোস্ট অফ দ্য কেসে, ইফ নট অল, ওই লগারিদমিকের বেসটা থাকে টু। সো সবকিছুতেই আমি যত সার্চিং অ্যালগোরিদম বানাই, অন্য কোনো অ্যালগোরিদম করি, মোস্ট অফ দ্য কেসে এই জিনিসগুলো বাইনারি ওয়েতে কাজ করে। সে সবকিছুতেই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরিটা বাইনারি ট্রিতে আসে। অ্যান্ড আলটিমেটলি যে কোনো একটা এমএরি ট্রি অথবা তার প্রপার্টিস যদি আপনি ক্লিয়ারলি বুঝেন, সেটা দিয়ে প্রবলেম সলভ করতে পারেন, ইট মেক সেন্স অন্য যে কোনো অ্যারি ট্রি দিয়েও আপনার ইকুয়ালি গুড প্রবলেম সলভ করার কথা। সো বাইনারিটিতে আসার মোটিভেশন এটাই। সো আলটিমেটলি কিছু বাইনারি ট্রি আমরা এক্সাম্পল দেখি যে এরা কি আসলেও বাইনারি ট্রি কিনা। সো বাইনারি ট্রি বেসিক্যালি হচ্ছে এম অ্যারি ট্রি, অথবা যেখানে হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে টু। সো এম এর ভ্যালু টু কখন হয়? যখন আমি এমন একটা ট্রিতে আসি যেখানে যে কোনো নোডের ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড থাকে টু। এখন আমি যদি এই নিচের এক্সাম্পল গুলা দেখি, খেয়াল করে দেখি, এখানে এ এর জন্য চাইল্ড আছে দুইটা, বি এর জন্য শূন্য, সি এর জন্য শূন্য। সো ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড টু, এটাকে বাইনারি বলা যাচ্ছে, সমস্যা নাই। এর জন্য যদি আসি, এর জন্য খেয়াল করে দেখেন চাইল্ড আছে একটা, আর বি এর জন্য চাইল্ড আছে শূন্যটা। সো এগেইন ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড এখানে কত? ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড কিন্তু ওয়ান। সো বেসিক্যালি এটাকে ওয়ানারি ট্রি বলাই বেটার, বাট এটাকেও কিন্তু আমি বাইনারি ট্রি বলতে পারি, কজ যখন আমি এম কে ক্রস করবো না, ওইটাকে যে কোনো এম এর ট্রি বলা যায়। আবার আপনি যদি এই ট্রিতে আসেন, এর জন্য খেয়াল করে দেখেন কার্ডিনালিটি টু, বি এর জন্য টু, সি এর জন্য ওয়ান চাইল্ড, আর বাকিগুলোর জন্য জিরো। সো এগেইন যে কোনো নোডের ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড কয়টা? দুইটা। এটাও একটা বাইনারি ট্রি। এই নোডের জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড কয়টা? এখানে জিরো, বাট এগেইন এটা কি টু কে ক্রস করেছে? আনসার ইজ নো, ইট উইল বি অলসো এ বাইনারি ট্রি। এখানে যদি আসি, এর জন্য চাইল্ড হচ্ছে দুইটা, বি এর জন্য চাইল্ড কিন্তু হয়ে গেল তিনটা। সো এখানে কি এমন একটা নোট পাওয়া গেল না যেটা এম ইজ ইকাল টু টু, এই এম এর ভ্যালুটাকে ক্রস করলো? সো এটাকে কিন্তু আর বাইনারি ট্রি বলা যাবে না। সো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা নোডের চাইল্ড দেখে কিভাবে আমি ডিটারমাইন করতে পারি যে একটা ট্রি বাইনারি ট্রি কিনা। এখন বাইনারি ট্রি এর কিছু ক্যারেক্টারিস্টিক আছে, এই জিনিসগুলোকে আমরা সবগুলাকে ওইভাবে দেখতে হবে না, বাট যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো একটু আমরা দেখাই। একটা জিনিস অলরেডি আমরা বুঝতে পেরেছি যে প্রত্যেকটা বাইনারি ট্রি এর জন্য অ্যাট মোস্ট টু চাইল্ড থাকবে। দ্যাট মিনস কোনো একটা নোডে দুইটা চাইল্ডও থাকতে পারে, যেহেতু মোস্ট বলা, একটাও থাকতে পারে, আবার যেগুলো লিফ নোড ওদের কিন্তু কোনো চাইল্ডই থাকবে না। আরো একটা ইম্পর্টেন্ট অ্যানালজি এখানে দেওয়া, যে একটা বাইনারি ট্রি এর জন্য নাম্বার অফ ইন্টারনাল নোডস যদি এন হয়, নাম্বার অফ এক্সটার্নাল নোডস হবে এন প্লাস ওয়ান।
এই জিনিসটা কিরকম? অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি যে কোনো একটা বাইনারি ট্রি ধরে নিয়ে আসি, সাপোজ এই বাইনারি ট্রি এর জন্য কথাটা বলি। আমাদের এই গিভেন বাইনারি ট্রি এর জন্য ইন্টারনাল নোটস এর ডেফিনেশন কি ছিল? যাদের অ্যাটলিস্ট একটা হলেও চাইল্ড আছে। আর এক্সটার্নাল নোটসকে বেসিক্যালি লিফ নোট বলা হচ্ছে। সো খেয়াল করে দেখি এখানে ইন্টারনাল নোটস কয়টা আছে, খেয়াল করে দেখেন, 1, 2, 3। সো তিনটা ইন্টারনাল নোটস আছে। আর হচ্ছে, আর যদি আপনি এক্সটার্নাল নোট দেখেন, তাহলে এক্সটার্নাল নোট কতগুলো আছে? এক্সটার্নাল নোট কিন্তু আছে তিনটা। সো আমাদের এই নাম্বার অফ ইন্টারনাল নোটসটা যদি এন হয়, আমাদের এক্সটার্নাল নোটসটা যে n+1 হবে, এই জিনিসটা আমাদের বাইনারিটির প্রত্যেকটার জন্য কাজ করবে। এই জিনিসটা হচ্ছে পারফেক্টলি হয় নাই। যদি আমি একটা পারফেক্ট বাইনারি ট্রি নেই, সামনের এক্সাম্পল, হ্যাঁ, যেমন এটার জন্য একটা হইতে পারে। এগুলোর জন্য যদি আপনি কাউন্ট করেন, একটা পারফেক্ট বাইনারি ট্রি নেই, খেয়াল করে দেখি যে একটা পারফেক্ট বাইনারি ট্রি এর ডেফিনেশনটা কি। এটা একটু পরে আসতেছি, একটু সামনেই আসবে যে এখানে ফুল বাইনারি ট্রি গুলো আছে। একটা পারফেক্ট বাইনারি ট্রি এর জন্য খেয়াল করে দেখি এখানে নাম্বার অফ এক্সটার্নাল নোডস আছে কয়টা? নাম্বার অফ এক্সটার্নাল নোডস কিন্তু আছে চারটা। এই চারটার জন্য নাম্বার অফ ইন্টারনাল নোডস কয়টা আছে? নাম্বার অফ ইন্টারনাল নোডস আছে তিনটা। সো যে কোনো পারফেক্ট বাইনারি ট্রি, এগেইন পারফেক্ট ডেফিনেশনটাকে একটু হোল্ড করতেছি, যে কোনো পারফেক্ট বাইনারি ট্রি এর জন্য নাম্বার অফ ইন্টারনাল নোটস যদি এন হয়, এক্সটার্নাল নোটসটা n+1 হবে। এইখানে এই ডিফিনেশনটা কেন মিলে নাই? কজ এখানে এই ট্রিটা বেসিক্যালি পারফেক্ট না। কজ আমার এখানে সি এর একটা চাইল্ড দরকার ছিল পারফেক্ট হওয়ার জন্য। সো এখানে পারফেক্টটা লিখে নাই এই জিনিসটা। আরো এখানে কিছু নোটেশন আছে যে আমাদের একটা বাইনারি ট্রি এর হাইট কিভাবে বের করা যায়, এই জিনিসগুলো আমরা দেখব। বাট আমরা কিছু আগে ডেফিনেশন দেখে আসি। ইন দ্যাট কেস আমাদের এই জিনিসগুলো বোঝাটা ক্লিয়ার হবে যে বাইনারি ট্রিকে কতভাবে ডিভাইড করা যায়। সো বাইনারি ট্রিকে আমরা বেসিক্যালি তিন ধরনের ডিভিশন দেখব। কিছু ট্রিকে আমরা বলবো ফুল অথবা স্ট্রিক্ট বাইনারি ট্রি। ফুল অথবা স্ট্রিক্ট বাইনারি ট্রি এর মানে হচ্ছে এখানে প্রত্যেকটা নোডের ইদার কোনো চাইল্ড থাকবে না, অথবা যদি থাকে দুইটা চাইল্ডই থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল, খেয়াল করে দেখি আমাদের এই নোডের জন্য দুইটা চাইল্ড আছে, এই নোডের জন্য দুইটা আছে, এই নোডের জন্য দুইটা চাইল্ড আছে। তার মানে দ্যাটস স্ট্রিক্ট। স্ট্রিক্ট কথাটার মানে ধরে নিবেন যে টু, ইদার টু অথবা জিরো। এটাই হচ্ছে ফুল অথবা স্ট্রিক্ট বাইনারি ট্রি এর মেইন থিম। আমার কোনো নোডের যদি চাইল্ড থাকে, ইদার দুটোই থাকতে হবে অথবা চাইল্ড নোড থাকতে পারবে না। সো ভেরি ইজি ডেফিনেশন। কমপ্লিট বাইনারিটির ডেফিনেশন হচ্ছে, কমপ্লিট বাইনারিটি অলরেডি তো আমরা লেভেল শিখে আসছি, রাইট? সো আমাদের এই গিভেন ট্রি এর জন্য যদি লেভেল গুলো একটু ড্র করে ফেলি, খেয়াল করে দেখি, তার মানে এখানে আমাকে যদি বলা হয় টোটাল কতগুলো লেভেল আছে, এটা হচ্ছে লেভেল 0, লেভেল এবং ডেপথ এগেইন সেম, রাইট? এটা লেভেল 2, সরি 1, এটা লেভেল 2, এটা হচ্ছে লেভেল 3। সো একটা ফুল বাইনারিটি হওয়ার জন্য, সরি, একটা কমপ্লিট বাইনারিটি হওয়ার জন্য আমাদের যে কোনো একটা বাইনারি ট্রি এর সকল লেভেলকে একদম ফুল থাকতে হবে, এক্সেপ্ট ফর দ্য লাস্ট লেভেল। দ্যাট মিনস, আমি যদি কারেন্টলি বাইনারি ট্রি এর কথাগুলো চিন্তা করি, এখানে টোটাল বাইনারি ট্রি এর লেভেল আছে চারটা। খেয়াল করে দেখেন লাস্ট লেভেল 3 ছাড়া বাকি তিনটা লেভেল কি কমপ্লিটলি ফুল না? তার মানে কোনো একটা ট্রি এর, বাইনারি ট্রি এর অবভিয়াসলি, কোনো একটা বাইনারি ট্রি এর লাস্ট লেভেল ছাড়া যখন প্রত্যেকটা লেভেল কমপ্লিটলি ফুল থাকে, এবং লাস্ট লেভেলটা ফুল না থাকলেও, ফুল থাকলে তো অবভিয়াসলি কমপ্লিট বাইনারি ট্রি হবেই, বাট ইভেন যদি ফুলও না থাকে, ইন দ্যাট কেস চাইল্ড গুলাকে লেফট থেকে রাইট এই অর্ডারে থাকতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের সেকেন্ড ট্রি এর জন্য একটু চিন্তা করে দেখেন যে এখানে যে তিনটা নোড আছে একদম কিন্তু লেফট থেকে আছে। এখন তিনটা নোড এই সাইডে না থেকে যদি সাপোজ র্যান্ডমলি এখানে একটা, এখানে একটা, এইখানে আরেকটা থাকতো, আর আপনি ধরে নেন যে এখানে কোনো নোড নাই, এখানে এই নোডগুলা নাই, ইন দ্যাট কেস আমি কিন্তু এটাকে কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারতাম না। তার মানে ডেফিনেশন ওয়াইজ এখন এই ট্রিটা কিন্তু কমপ্লিট বাইনারি ট্রি হবে না। কেন কমপ্লিট বাইনারি ট্রি হবে না? বিকজ কমপ্লিট বাইনারি ট্রিতে এগেইন ডেফিনেশনটা হচ্ছে দুইটা, দুইটা প্রপার্টিসকে তাকে ফুলফিল করতে হবে। লাস্ট লেভেল ছাড়া বাকি সবগুলো লেভেল কমপ্লিটলি ফুল থাকতে হবে, এই ট্রিটা সেটা মেনে চলেছে। বাট লাস্ট লেভেল যদি ফুলও না থাকে,
যেই নোটগুলো থাকবে তাদেরকে লেফট টু রাইট এই অর্ডারে থাকতে হবে। এখানে কি চাইল্ডগুলো লেফট টু রাইট এই অর্ডারে আছে? আনসার ইজ নো। সো কারেন্টলি এই পার্টিকুলার অবস্থায় এই কারেন্ট চাইল্ডটা, এই কারেন্ট বাইনারিটিটা কিন্তু কমপ্লিট বাইনারিটি হয়নি। সো আমরা যদি আবার আগের জায়গায় রিভার্ট করি, ইন দ্যাট কেস কারেন্টলি যে তিনটা নোড আছে এটা কিন্তু লেফট টু রাইট আছে, এদেরকে আমরা কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারবো। তো এটা গেল এক ধরনের বাইনারি ট্রি। লাস্ট যেটা আমি একটু আগেও রিপিট করেছি যে পারফেক্ট বাইনারি ট্রি কি? পারফেক্ট বাইনারি ট্রি মিনস পারফেক্ট, প্রত্যেকটা লেভেল কমপ্লিটলি ফুল থাকবে। যদি প্রত্যেকটা লেভেল কমপ্লিটলি ফুল থাকে তাকে আমি পারফেক্ট বাইনারি ট্রি বলবো। সো খেয়াল করে দেখি আমাদের এই এক্সাম্পলে এই ট্রিটা কি পারফেক্ট? খেয়াল করে দেখি এগেইন আপনাদের বোঝার সুবিধার জন্য যদি আমি লেভেলগুলো ড্র করে দেই। এটা একটা লেভেল, এইটা একটা লেভেল, এইটা একটা লেভেল, আবার আর নিচে পারফেক্ট আরেকটা লেভেল। আপনি বলেন এক্সটার্নালে n+1 থাকবে আর ইন্টারনালে n থাকবে, এটা ওটা? হ্যাঁ, ওটা পারফেক্টের জন্য কিন্তু শুধু ট্রু ছিল। এখানে যে প্রপার্টিসটা বলেছিলাম এই যে এখানে যে ম্যাচ করে নাই, এখন দেখেন এই ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। খেয়াল করে দেখেন তো এই টিটার কথা বলি। এখন তো তিনটা প্রপার্টি শিখে ফেলছি, রাইট? এই টিটা কি ফুল মানে স্ট্রিক্ট? এই হ্যাঁ, বাইনারিটা কি স্ট্রিক্ট বাইনারিটি? স্ট্রিক্ট না। স্ট্রিক্টের ডেফিনেশন কি ছিল? ইদার এইটা টু হচ্ছে নাইলে থাকলে থাকবে জিরো। না থাকবেই না। খেয়াল করে দেখেন তো সি নোটটা কি এই ক্যারেক্টারিস্টিকটাকে মেনে চলেছে? না। সি নোডের কিন্তু একটা চাইল্ড আছে, তার মানে ইদার ফুল নাইলে জিরো এই প্রপার্টিস কিন্তু মেনে চলে না এটাকে। তার মানে এটা কিন্তু ফুলও না স্ট্রিক্টও না, মানে ফুল স্ট্রিক্ট তো সেম জিনিস। এটাকে কিন্তু স্ট্রিক্ট বাইনারিটি বলা চলে না। এটাকে কি কমপ্লিট বাইনারিটি বলা চলে? এই হ্যাঁ, এই কমপ্লিট এই বলা ট্রিটাকে যাবে। এগেন নো লেভেল স্যার। অনুযায়ী চিন্তা করেন। কেন বলা যাবে না? স্যার কারণ এফ এর পজিশনটা হওয়া উচিত ছিল হ্যাঁ, সি এর সি এর লেফট সাইডে। লেফটে, এক্স্যাক্টলি। এফ এর পজিশনটা যদি সি এর লেফটে হইতো, ওই যে লেফট রাইটটাও বলতে মনে নাই, একটা বাইনারি ট্রি এর জন্য আমরা তো বুঝতেছি চাইল্ড কয়টা থাকে? দুইটা চাইল্ড থাকে। তার মানে একটা চাইল্ড অবভিয়াসলি লেফটে থাকবে আর একটা চাইল্ড অবভিয়াসলি রাইটে থাকবে। সো এইভাবেই দুইটা চাইল্ডকে নামকরণ করা হয়েছে। বাইনারি ট্রি এর যেই চাইল্ডটা লেফটে থাকে তাকে লেফট চাইল্ড বলি, যেই চাইল্ডটা রাইটে থাকে তাকে রাইট চাইল্ড বলি। ওয়ান মে আস্ক যে স্যার আমি তো এইভাবে ড্র করতে পারি, অথবা আমি তো চাইলে এইভাবেও ড্র করতে পারি। কথা হচ্ছে এটা কোনো কনভেনশন না। আপনি যে কোনো ওরিয়েন্টেশনে ড্র করেন না কেন, একটা একটা চাইল্ড দেখবেন লেফটের সাইডে থাকে আর একটা চাইল্ড তার কম্পারিজনের রাইটে থাকে। যেটা লেফটে থাকে লেফট চাইল্ড বলবো, যেটা রাইটে থাকে রাইট চাইল্ড বলবো। সো ও যেটা বললো যে এটাকে কিন্তু ফুল যেমন বলা যায়নি, এটাকে কমপ্লিটও বলা যাবে না কারণ এফ এর পজিশনের কারণে। এবং আলটিমেটলি এটাকে কি পারফেক্ট বলা যাবে? আনসার ইজ নো, কজ সি এর লেফট চাইল্ডটা মিসিং। সো এই জন্যই বলেছিলাম যে এখানে নাম্বার অফ ইন্টারনাল নোটস, এখানে যে কথাটা বলা আছে এটা অ্যাকচুয়ালি সবগুলো ট্রি এর জন্য ট্রু হবে না, এটা অ্যাকচুয়ালি পারফেক্ট হলে ট্রু হবে। এই তো ডেফিনেশন। এখন এই পারফেক্ট বাইনারি ট্রি এর আরো মানে এই প্রপার্টিস গুলো যে দেওয়া আছে না, এগুলো পারফেক্টের জন্য কাজ করবে। বাট পারফেক্ট বাইনারি ট্রি এর আরো কিছু প্রপার্টিস আছে, সেটা কি? এটা একটু পারফেক্ট বাইনারি ট্রি থেকেই দেখায় আসি। যেমন এটা একটা পারফেক্ট বাইনারি ট্রি। এখন এখানে কিছু প্রপার্টি সার্চ করে দেখেন কিছু ইন্টারেস্টিং জিনিস চলে আসবে আমাদের সামনে। আমাকে যদি বলা হয় একটা পারফেক্ট বাইনারি ট্রিতে টোটাল লেভেল আছে, সাপোজ এখানে তিনটা, রাইট? এটা হচ্ছে লেভেল জিরো, এটা হচ্ছে লেভেল ওয়ান, এটা লেভেল টু, আর সবার লাস্টে হচ্ছে লেভেল থ্রি। এখন একটা পারফেক্ট বাইনারি ট্রি এর জন্য যেখানে টোটাল তিনটা লেভেল আছে অথবা বেসিক্যালি চারটা লেভেল আছে, যেহেতু জিরো ইন্ডেক্সড, টোটাল কতগুলো নোড আছে সেটা আমাকে বের করতে হয়। সেটা কিভাবে বের করা যায়? খেয়াল করে দেখেন ফার্স্ট লেভেলে মানে লেভেল জিরোতে কিন্তু নোড আছে একটা, তারপরের লেভেলে কিন্তু আছে দুইটা পারফেক্ট বাইনারি ট্রি এর জন্য, তারপরের লেভেলে কিন্তু আছে চারটা, তারপরের লেভেলে হচ্ছে আটটা। সো টোটাল যে নোটটা আছে খেয়াল করে দেখি, 1 + 2 + 4 + 8, এই নাম্বারটার যোগফল না? এখন একটা পারফেক্ট বাইনারি ট্রি এর কেসে আমি যদি চাই এই জিনিসটাকে কি এভাবেও সাম করে লেখা যায় কিনা, যে 2⁻0 + 2⁻1 +2² +2³ এখন এই জিনিসটার সাম কত কেউ কি বলতে পারবেন আমাকে? এটা কিন্তু সিরিজ থেকে সাম চলে আসে। এবং আপনারা কিন্তু এই জিনিসটা যদি একটু খেয়াল করেন দেখবেন যে এই জিনিসটার সাম আসে কিন্তু 2⁻4 - 1, মানে এই পুরো জিনিসটার সাম। তার মানে আমি যদি 2⁻⁻x, যেখানে এক্স কে আমি জিরো থেকে শুরু করে সার্টেন কোন একটা ভ্যালু কে পর্যন্ত ভ্যারি করি,
তার সামটা আসবে 2^k+1 -1। সো এটাকে আরেকটু ভালো মতো সামারাইজ করা যায় এইভাবে যে আমার একটা টোটাল বাইনারি, পারফেক্ট বাইনারি ট্রি এর জন্য টোটাল লেভেল যদি থাকে 4টা, টোটাল লেভেল যদি থাকে 4টা, ইন দ্যাট কেস সেখানে টোটাল নোড থাকবে 2^4 - 1। যদি এখানে টোটাল লেভেল থাকতো 5টা, টোটাল নোড থাকতো 2^5 - 1। এই ব্যাপারটা কি সবাই ধরা গেল? সো এটাই কিন্তু আমাদের বেসিক্যালি নিয়মটা। এই একটা কেন বিয়োগ করা হচ্ছে, ফার্স্ট লেভেলে আমাদের একটা নোড আছে এই কারণে। সো এখান থেকে আমরা কিছু অ্যানালজি পাই, যে জিনিসটাই হচ্ছে আপনাদের শুরুতে এখানে একটা লেখা ছিল যে ম্যাক্সিমাম নোট পসিবল। ম্যাক্সিমাম নোট কখন পসিবল হবে? যখন এটা পারফেক্ট হবে। সো এই কথাটা ঠিক আছে। সেই বাইনারিটিতে যদি হাইট এইচ হয়, সেটা হবে 2^h+1 - 1। এখানে h+1টা কেন করলো? আমি তো টোটাল কার্ডিনালিটি ধরে নিলাম, বাট খেয়াল করে দেখেন এখানে কিন্তু l=3, যেহেতু 0 থেকে শুরু করেছি। সো ওই ফর্মুলা অনুযায়ী এটা কিন্তু হবে 2^l+1 - 1। এটা কিন্তু হবে টোটাল কতগুলো নোড আছে তার কার্ডিনালিটি। এখন আমরা হচ্ছে যেহেতু ক্লাসিফিকেশন গুলো শিখে গেলাম, আমাদের যেহেতু নেক্সট সানডে, তো হ্যাঁ নেক্সট সানডেতে ল্যাব আছে, আমার একটু ক্লাসিফিকেশন বাদ দিয়ে একটা ট্রিকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, বিকজ আপনাদের তো কোড করতে হবে, সেই জিনিসে একটু ফোকাস করি যে একটা বাইনারি ট্রিকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। এখন বাইনারি ট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য অনেক রকম ওয়ে পসিবল। আমরা এর মধ্যে কিছু ওয়ে দেখব, যে ওয়েগুলা মানে দুইটা পার্টিকুলার ওয়ে দেখবো যে জিনিসগুলো আমাদের ফ্যামিলিয়ার। একটা কিন্তু ফ্যামিলিয়ার, নোট দিয়ে আমি যে রিপ্রেজেন্টেশনটা লিংক লিস্টকে করে আসছি, রাইট? যে আমাদের নোড নামে একটা ক্লাস ছিল লিংক লিস্টে, যেখানে আমি কনস্ট্রাক্টরে কি করেছিলাম, আমার কোন একটা এলিমেন্টের জন্য আমি হচ্ছে সেই এলিমেন্টটাকে রাখতাম কোন একটা ডাটা পয়েন্টে। সো সাপোজ এটাকেও সেম ওয়েতে রাখলাম। এরপর কোন একটা নোডের পর নোড থাকতো একটা। বাট এখন যেহেতু আমরা বাইনারি ট্রি নিয়ে আলোচনাটা করছি, একটা নোডের পর টোটাল নোড কয়টা থাকে? টোটাল নোড কিন্তু থাকে 2টা। সো আমি চাইলে ডাবলি লিংক লিস্টের মতো করে এখানেও কি 2টা পয়েন্টার রাখতে পারি না? একটাকে আমি লেফট পয়েন্টার নাম দিলাম, আরেকটাকে আমি রাইট পয়েন্টারটা নাম দিলাম। সো এইভাবে করে বেসিক্যালি আমি কিন্তু প্রত্যেকটা নোডকেই একটা বাইনারি ট্রি এ রিপ্রেজেন্ট করতে পারবো, রাইট? সো আগে আমাকে লিংক লিস্টের জন্য একটা নোড ধরে রিপ্রেজেন্ট করতে হতো। এখন আমার লিংক লিস্টের জন্য এখন আমার এই ট্রি এর জন্য বেসিক্যালি 2টা রেফারেন্স ধরে করতে হবে। লিংক লিস্টও আমরা 2টা ধরে করে অভ্যস্ত, যখন আমরা ডাবল লিংক লিস্ট পড়েছি তখন কিন্তু আমাদের লিংক 2টা ছিল। সো এই লেফট রাইট এই জিনিসটা দিয়ে কিন্তু একটা ট্রিকে রিপ্রেজেন্ট করা ইজি। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি একটা বাইনারি ট্রি এখানে বানাই, খেয়াল করে দেখেন এই বাইনারি ট্রিটা কি স্ট্রিক্ট? আর একটু ডেফিনেশন থেকে একটু টাচ ব্যাক করি। এগেন আনসার ইজ নো, বিকজ স্ট্রিক্ট হওয়ার জন্য প্রত্যেকটা নোডের ইদার 2টা অথবা কোনো চাইল্ড থাকা যাবে না। এখানে সি এর একটা চাইল্ড আছে, সো এই বাইনারিটিটা স্ট্রিক্ট না। এই বাইনারিটিটা কি কমপ্লিট? আনসার ইজ ইয়েস। লাস্ট লেভেল ছাড়া প্রত্যেকটা লেভেল কমপ্লিটলি ফুল আছে, এবং লাস্ট লেভেলেও প্রত্যেকটা নোট লেফট থেকে রাইট এই অর্ডারে অ্যারেঞ্জ আছে। লাস্ট কোশ্চেন, এটা কি পারফেক্ট? অবভিয়াসলি নো। প্রত্যেকটা লেভেল কমপ্লিটলি ফুল থাকলেই তাকে আমি পারফেক্ট বাইনারি ট্রি বলবো। এখন এই ট্রিকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, একটু আগে যে রিপ্রেজেন্টেশনটা আমি এম অ্যারি, অথবা যখন আমি এই এম এর ভ্যালুটা জানতাম না সেটার জন্য দেখাইছি, এখানেও সেম জিনিসটাই করা যায়। যে আমি এ কে এ দিয়ে একটা নোট ক্রিয়েট করব, বি দিয়ে করব, সি দিয়ে করব, এ এর লেফট পয়েন্টারে বি কে রাখবো, এর রাইট পয়েন্টারে সি কে রাখবো, এই জিনিসটা কন্টিনিউ করব। এখন এটা তো হার্ড কোডে করা পসিবল না, রাইট? আমার একটা জিনিসের কন্টিনিউটি থাকা দরকার। সো এই ট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য আরো একটা ওয়ে আছে। সেইটা কি? আমাদের সবচেয়ে ফেভারিট যেটা জিনিস, আমরা চাইলে এই পুরো জিনিসটাকে অ্যারে দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। এখন কথা হচ্ছে অ্যারে দিয়ে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? অ্যারে দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, বাট ফার্স্ট অফ অল আমরা যদি কোনো একটা ডাটা স্ট্রাকচারে অ্যারে ইউজ করতে চাই, আমাদের কিন্তু শুরুতে ইনফরমেশনটা জানতে হয়, সেটা হচ্ছে অ্যারে লেন্থ কি হবে। বিকজ অ্যারে এমন একটা ডাটা স্ট্রাকচার যার লেন্থটাকে আমি অন দ্য ক্রিয়েশন ডিটারমাইন করতে হয়। এখন এখানে যদি ব্যাপারটাকে চিন্তা করি, আমার এইখানে অ্যারেটাকে ক্রিয়েট করব, অবভিয়াসলি টোটাল কতগুলা নোড রাখবো সেটা আমার জানতে হবে। এখন এই কাউন্টটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি, যে একটা ট্রিয়ে টোটাল ম্যাক্সিমাম লেভেল কতগুলো থাকবে সেটা যদি আমি সামহাউ জানতে পারি, সেখান থেকে টোটাল কতগুলা নোড রাখতে হবে সেটাও কিন্তু আমার জানা থাকে, রাইট?
সো এগেইন সেই ক্যালকুলেশনটা এখানে অ্যাপ্লাই করি। আমার কারেন্টলি এখানে কতগুলা লেভেল আছে সেটার একটু জাজ করে নিই। আমি যদি এখানে জিনিসটাকে ফোকাস করি, ইন দ্যাট কেস আমি দেখতেছি এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। তার মানে এরকম একটা ট্রি যেখানে টোটাল 3টা লেভেল আছে, আমার ফর্মুলা বলে এই ধরনের ট্রিতে টোটাল নোট থাকতে পারে 2 to the power l+1 - 1 সংখ্যক। এখানে যদি আপনি ক্যালকুলেশনটা করেন, এল এর ভ্যালু 2 ধরে 2 to the power 3 - 1 8 - 1 সরি সরি 8 - 1 এটা ইজ ইকাল টু 7 আসতেছে। টোটাল 7টা নোট থাকতে পারে এই লেভেলে। পরবর্তীতে যদি আপনার এই ট্রি এর লেভেল বাড়ে তখন তো এটা ভিন্ন কথা, আমাকে আবার নতুন করে এটা বানাইতে হবে। বাট সার্টেনলি আমি যদি জানি যে একটা ট্রি ম্যাক্সিমাম এই লেভেলের বেশি যাবে না, সো বেটার হচ্ছে আমি যদি একটা ট্রি এর লেভেল জানি যে ম্যাক্সিমাম আমি যেই বাইনারি ট্রিটা নিয়ে কাজ করব তার লেভেলটা সাপোজ এল এর বেশি হবে না, তখন আমি 2 to the power l+1 - 1 এই লেন্থের একটা অ্যারে ক্রিয়েট করতে পারি। সো বেসিক্যালি আমার এখানে যে অ্যারেটা ক্রিয়েট হবে সেই অ্যারেটা আমি ক্রিয়েট করব 2 to the power l+1 এই নাম্বারে। সো খেয়াল করে দেখেন, মনে হইতে পারে যে স্যার এখানে তো একটা -1 ছিল, সেটা আপনি দেননি। এই -1টা আমরা দিব না, আমরা একটা লেন্থ বেশি নিচ্ছি। আমি চাইলে একটা লেন্থ কম নিয়েও কাজটা করা যেত, বাট একটা লেন্থ একটু বেশি নিচ্ছি, এটা আমাদের ক্যালকুলেশনকে আর একটু ইজিয়ার করবে। কেন করবে এটা একটু দেখি। সো কারেন্টলি আমি এমন একটা ট্রিকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি অ্যারে দিয়ে যেখানে টোটাল লেভেল আছে 3টা, 0 1 2। সো আমার টোটাল ম্যাক্সিমাম নাম্বার অফ নোট থাকতে পারে 7টা, এবং তার জন্য আমি স্পেস নিচ্ছি 2 to the power 2 + 1 - 1, সো 2 to the power 2 + 1, দ্যাট মিনস 8টা। তো আমি যদি 8টা স্পেস নেই, 1 2 3 4 5 6 7 8, রাইট? সো 8টা স্পেস নিলে এই জিনিসগুলো বাদ, ইন দ্যাট কেস আমি কোথায় কাকে রাখবো? আমার এই কারেন্ট ওরিয়েন্টেশনে যদি আমি একটু ইন্ডেক্সিংটা লিখে দিই কলতে সুবিধা হবে। এই 8টা স্পেসের জন্য আমি ইন্ডেক্সটাও লিখে নিলাম। আমার কারেন্ট অ্যাপ্রোচে আমার যে ফার্স্ট প্লেসটা থাকবে, দ্যাট মিনস 0 নাম্বার ইন্ডেক্সে যে প্লেসটা থাকবে সেখানে আমি কিছু রাখবো না। সো আমার ফার্স্ট রুল হচ্ছে আমি যখন এই অ্যারেতে কোনো একটা বাইনারিটিকে রাখতে যাব, ফার্স্ট রুল হচ্ছে আমি রুট নোটকে অলওয়েজ 1 নাম্বার ইন্ডেক্সে রাখবো। এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল হচ্ছে যদি আমি আইতম ইন্ডেক্সে কোনো নোটকে রাখি, দ্যাট মিনস কোনো একটা নোট সে আইতম ইন্ডেক্সে আছে, আমি তার রাখবো আই লেফট চাইল্ডকে রাখবো আমি 2i তম ইন্ডেক্সে, আর তার রাইট চাইল্ডকে আমি রাখবো 2i+1 তম ইন্ডেক্সে। সো এই দুইটা নিয়ম একটু ফলো করি, দেখি কি হয়। আমার কারেন্ট সিনারিওতে রুট নোট হচ্ছে কে কোথায় রাখার কথা? 1 নাম্বার ইন্ডেক্সে রাখার কথা, রাখি। 1 নাম্বার ইন্ডেক্সে রাখলাম। এরপর এর যে লেফট চাইল্ড তাকে রাখবো 2i। এর জন্য আই এর ভ্যালু কত? 1। সো 2i এর ভ্যালু কত হইলো? 2। সো এর লেফট চাইল্ড কে বি। সো বি কে আমি 2 নাম্বার ইন্ডেক্সে রাখলাম। এগেইন এর রাইট চাইল্ড কে কোথায় রাখবো? 2i+1 এ। এগেইন এর জন্য আই এর ভ্যালু কত? 1। 2i+1 এর ভ্যালু হচ্ছে 3। সো এর রাইট চাইল্ড সি কে রাখলাম 3 নাম্বার ইন্ডেক্সে। এখন এই জিনিসটা রিকার্সিভলি প্রত্যেকটার জন্য কন্টিনিউ করবো। অ্যাজ ফর এক্সাম্পল, বি এর জন্য যদি এখন সেম ক্যালকুলেশনটা করি, বি এর লেফট চাইল্ডকে রাখবো 2i। বি এর আই এর ভ্যালু হচ্ছে 2, সো 2i এর ভ্যালু হচ্ছে 4। বি এর লেফট চাইল্ড হচ্ছে ডি, সো আমি ডি কে 4 নাম্বার ইন্ডেক্সে রাখছি। একইভাবে বি এর রাইট চাইল্ডকে রাখবো 2i+1। ইন আওয়ার কেস 2i+1 এর ভ্যালু হচ্ছে 5। সো আমি ডি এর যে রাইট চাইল্ড একে আমি এখানে রাখলাম। এখন আপনাদের এই জিনিসটা একটু বোঝানোর সুবিধার জন্য আমি একটা কাজ করতে চাই, এফটাকে আমি লেফট চাইল্ড না দিয়ে রাইট চাইল্ড দিতে চাই, তাহলে আপনারা বুঝবেন যে একটা জিনিস ফাঁকা থাকতে পারে। এখন যদি সিতে আসি, সেম কাজটা আমি সি এর জন্য করি। আবার সি এর জন্য যদি লেফট চাইল্ডের ক্যালকুলেশনটা আমি করি, সি এর লেফট চাইল্ড থাকার কথা 2i হুইচ ইজ 6। খেয়াল করে দেখি তো 3 এর কি লেফট চাইল্ড আছে? এখন 3 এর লেফট চাইল্ড নাই, আমার এটাতে এই পজিশনটা ফাঁকা থাকবে, তার মানে এখানেও আমি কিছু রাখতেছি না। আবার সি এর যদি রাইট চাইল্ড রাখতে চাই, সি এর রাইট চাইল্ড কত নাম্বার ইন্ডেক্সে থাকবে? 2i+1। এখানে i এর ভ্যালু হচ্ছে 3। সো 2i+1 হচ্ছে 7। 7 নাম্বার ইন্ডেক্সে গিয়ে আমি এফ কে রাখলাম। সো খেয়াল করে দেখেন আমাদের কিন্তু এই অ্যারেতে আমি এই সেম বাইনারি ট্রিকে রিপ্রেজেন্ট করতে পারলাম। এটাই হচ্ছে যে একটা বাইনারি ট্রি এর অ্যারে রিপ্রেজেন্টেশন। এই রিপ্রেজেন্টেশনের একটা সুবিধা কি, আমি এই অ্যারে দিয়ে ট্রাভার্স করে যে কোনো নোডের প্যারেন্ট নোডও বের করতে পারবো।
অ্যাজ ফর এক্সাম্পল, আমার তম ইন্ডেক্সে থাকা কোনো একটা নোডের যদি প্যারেন্ট বের করতে চাই, সেই প্যারেন্টকে আমি কিন্তু পাবো কে 2 দ্বারা ফ্লোট ডিভাইড করে। অ্যাজ ফর এক্সাম্পল, র্যান্ডমলি আমি একটা নোড এফ সিলেক্ট করি, এফ এর প্যারেন্ট 7, একে 2 দ্বারা ফ্লোট ডিভিশন করেন, কত আসে? 3 আসে। সো খেয়াল করে দেখেন 3 নাম্বার ইন্ডেক্সে কি আছে? সি। আমি ডিরেক্টলি বলতে পারলাম এফ এর প্যারেন্ট হচ্ছে সি। একইভাবে সি এর প্যারেন্ট আমি বের করতে চাই, 3 কে 2 দ্বারা ফ্লোট ডিভাইড করেন, কত আসে? 1। সো খেয়াল করে দেখেন 1 নম্বরে যে আছে সে হচ্ছে এ। আমি রুটে কিন্তু চলে আসলাম। সো কন্ট্রাস্ট টু দিস, আমি যখন এই মেথডে জিনিসটাকে সেভ করলাম, এই নোডাল মেথডে জিনিসটাকে সেভ করলাম, এখানে কিন্তু আমি একটা চাইল্ড নোড থেকে তার প্যারেন্ট নোডে যেতে পারতাম না, রাইট? ডিরেক্টলি যাওয়া যেত না, আমি দেখবো এটাও যাওয়া যায়, আমি রিকার্সিভ কল করে যেতে পারবো আলটিমেটলি। বাট যখন আমি এই অ্যারে রিপ্রেজেন্টেশনে কোন একটা বাইনারি ট্রিকে সেভ করলাম, আমি যেমন একটা নোড থেকে তার চাইল্ড নোডেও যেতে পারি, আমি কিন্তু ওই চাইল্ড নোড থেকে তার প্যারেন্ট নোডের ইন্ডেক্স ক্যালকুলেট করে সেই নোডেও যেতে পারি। সো এই জিনিসটা কিন্তু আমাকে মোর অ্যাক্সেস দিচ্ছে কন্ট্রাস্ট টু দ্যাট। বাট আলটিমেটলি আমরা দেখবো যে নোডাল ওয়েতে কোন একটা বাইনারিটিকে রিপ্রেজেন্ট করে সেখানেও কিভাবে ব্যাকওয়ার্ডলি যাওয়া যায়। সো দুইটা রিপ্রেজেন্টেশন আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে, রাইট? এগেইন আপনাদের যদি আরো কিছু এক্সাম্পলের জন্য দরকার হয়, আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য মনে করি, আচ্ছা এই ট্রিটা তো কোডেই আছে, আমি একটা বড় ট্রি নেই, রাইট? মনে করি এই ট্রিটা আছে, আমি এটার হচ্ছে অ্যারে রিপ্রেজেন্টেশন করতে চাই। সো যদি আমি এটা অ্যারে রিপ্রেজেন্টেশন করতে চাই, ইন দ্যাট কেস এগেইন আমাকে বের করতে হবে অ্যারের লেন্থ কত হবে। এগেইন আমি যদি লেভেলটা চিন্তা করি, এখানে টোটাল লেভেল কত আছে? এটা হচ্ছে লেভেল 0, 3। লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তার মানে আমার এইটার লেন্থ হবে 2 to the power l+1, হুইচ ইজ কত? 16। তো আমি 16টা লেন্থ নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সো সুবিধার জন্য আমি এটাকে নাম্বারিংও করি। সো খেয়াল করে দেখেন, এগেইন রুলটা কি ছিল? আমাদের ফার্স্ট রুল ছিল যে আমরা ফার্স্ট ইন্ডেক্সে কিছু রাখবো না, 0 নাম্বার ইন্ডেক্স ফাঁকা থাকবে। এরপর রুটকে আমরা কোথায় রাখবো? 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করবো, রুটকে 70 1 নাম্বার ইন্ডেক্সে রাখলাম। 70 লেফট চাইল্ডকে 50, 2i থাকবে, 2i হচ্ছে 2। সো এখানে আসবে 50, এখানে আসবে 90। এখন তো তাড়াতাড়ি লিখি, আপনারা তো বুঝতে পারবেন আগের অ্যানালজি থেকে, রাইট? সো 50 লেফট চাইল্ডকে রাখবো কোথায়? 4-এ। সো এখানে আসবে 40, এখানে কিন্তু আসবে 60। একইভাবে 90-র জন্য তার লেফট চাইল্ডকে রাখবো 6 নাম্বার ইন্ডেক্সে 80, রাইট চাইল্ডকে রাখবো 95-এ। 40-র জন্য তার লেফট চাইল্ড 20, 40 আছে 4 নাম্বার ইন্ডেক্সে, সো লেফট চাইল্ড আসবে 2i, 8 নাম্বার ইন্ডেক্সে 20। 40-র কি কোনো রাইট চাইল্ড আছে? আনসার ইজ নো। তার মানে এই জায়গাটাও কিন্তু ফাঁকা থাকবে। একইভাবে যদি 60-তে আসি, 60-তে শুধুমাত্র লেফট চাইল্ড আছে, সো 2i হচ্ছে 10। সো এখানে আমি 55-কে রাখছি। 60-এর কি কোনো রাইট চাইল্ড আছে? আনসার ইজ নো। তার মানে 11 নাম্বার ইন্ডেক্সটাও ফাঁকা থাকবে। একইভাবে 80-র জন্য যদি চিন্তা করি, এর লেফটও আছে রাইটও আছে, সো এখানে 75 হবে, এখানেও 85 হবে। আর 95-এর জন্য তার লেফট চাইল্ড নেই, তার মানে এই জায়গাটা ফাঁকা হবে, এবং তার রাইট চাইল্ডে আমি এখানে 99 রাখতে পারবো। সো খেয়াল করে দেখেন আমি কিন্তু এই নোডাল এক্সপ্রেশন থেকে অ্যারে এক্সপ্রেশনে চলে আসলাম। আপনাকে যদি উল্টো কাজটা করতে বলে, সেটাও কি করতে পারা উচিত না? যদি আমাকে এটা থেকে এটা বানাইতে বলে, পারা উচিত না পারবো না? এটা কিন্তু পারা উচিত, রাইট? আপনাদের এক্সামে কোনো একটা জিনিস দিয়েই কিন্তু বলতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা এই জিনিসটাই দেখবো একটু কোডে, যে কোডে জিনিসটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। বিকজ একটু আগে কিন্তু আমরা দেখলাম যে একটা ট্রিকে খুব ইজিলি কিভাবে হচ্ছে নোডাল রিপ্রেজেন্টেশনে রিপ্রেজেন্ট করা যায়, এটাকে কোড দিয়েই দেখেছি, রাইট? বাট অ্যারেতে কিন্তু এখনো কোড দিয়ে দেখা হয় নাই। সো আমরা সাপোজ এই অ্যারেটাকে একটু কাট করে নিই। এখন মনে করেন আমাকে রিভার্স কাজটা করতে বললো, এটার ওই ট্রিটা আঁকতে বললো, এগেইন সেম কাজটাই করতে পারবো। রুট কোথায় থাকে? রুট থাকে হচ্ছে 1 নম্বরে। এখন কিভাবে ড্র করা হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে বুঝেন। আমরা সেম ওয়েতেই কোডটা করব, যে ওয়েতে ড্র করতেছি সেম ওয়েতেই আমরা কোডটা করব। এগেইন
যদি আমরা ড্রটা করি, রুট কোত্থেকে পাবো? উই অলরেডি নো রুট থাকে 1 নাম্বার ইন্ডেক্সে। সো 1 নাম্বার ইন্ডেক্সে যে নোটটা আছে সেটা নিয়ে আমি রুট বানাবো। লেটার অন আমাদের এই এ এর জন্য তার লেফট চাইল্ডকে পাবো 2i, 2i হচ্ছে 2, সো এখানে থাকতেছে পি। রাইট চাইল্ডকে পাবো 2i+1, হুইচ ইজ সি। হয়ে গেল। বি এর চাইল্ডের জন্য আমি এখন দেখি বি এর 2i 4 5 দুইটাই অ্যাভেলেবল, সো এটা ডি হবে, এটা ই হবে। সি এর জন্য তার লেফট রাইট চাইল্ড থাকবে 6 এবং 7, 6 এবং 7 দুইটাই আছে, সো এটা হবে এফ, এটা হবে জি। একটু মানে বড় করে আঁকা দরকার ছিল, একটু করে চাপাচাপি হবে। ডি এর জন্য যদি চিন্তা করি, এর লেফট চাইল্ড থাকা উচিত 8 নাম্বার ইন্ডেক্স, আনসার ইজ ইয়েস, 8 নাম্বার ইন্ডেক্সে আছে, এখানে আমি এইচ দিলাম। বাট ডি এর রাইট চাইল্ড তো থাকা উচিত এইটাই, মানে 4i+1, সরি 2 × 4+1, 9 নাম্বার ইন্ডেক্সে কিছু আছে, আনসার ইজ নো, সো ডি এর জন্য কিছু লিখলাম না। ই এর লেফট এবং রাইট চাইল্ড থাকা উচিত 10 এবং 11-তে, 10 এবং 11-তে কি কিছু আছে, আনসার ইজ নো, এখানে নান আছে। একইভাবে এফ এর জন্য, সরি এফ এই তো ছিলাম না, সরি এফ এ ছিলাম না, এফ এর জন্য তার লেফট এবং রাইট কোথায় থাকা উচিত, 2i এবং 2i+1, দ্যাট মিনস 12 এবং 13-এ। দেখি 12 এবং 13-এ আছে, সো এফ এর লেফট চাইল্ডে আই, রাইট চাইল্ডে জে দেওয়া হবে। একইভাবে আমাদের জি এর জন্য তার লেফট চাইল্ড থাকা উচিত 14-তে, সেখানে কিছু নাই, রাইট চাইল্ড থাকা উচিত 15-তে, সো রাইট চাইল্ড দিয়ে দিলাম কে। সো খেয়াল করে দেখেন, আলটিমেটলি এটাই কিন্তু আমার একটা রিপ্রেজেন্টেশন এই অ্যারে থেকে কিভাবে নোডে আসে। এখন সেম কাজটাই আমরা কোডে করব, বাট একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে একটা টপিক আমরা ওইভাবে একটু ফোকাস করিনি, বিকজ আমাদের টপিকটা ওইভাবে লাগতো না, বাট এখন কিন্তু আমাদের এই টপিকটা সামনে চলে আসছে, সেটা হচ্ছে রিকারশন। একটা জিনিস কি চিন্তা করে দেখছি যে আমরা যদি একটা ডাটা স্ট্রাকচারকে ট্রাভার্স করতে চাই, এই পর্যন্ত ট্রাভার্সালটা আমরা কিভাবে করে আসছি নর্মালি, আমরা কিন্তু নর্মালি ট্রাভার্সালটা করে আসছি লুপ চালিয়ে, এবং লুপ চালিয়ে আমরা ওই সব ডাটা স্ট্রাকচারকে খুব ভালো মতো ট্রাভার্স করতে পারি যেগুলো লিনিয়ার ডাটা স্ট্রাকচার থাকতো। বাট আনফরচুনেটলি আমাদের কারেন্টলি ডাটা স্ট্রাকচার গুলো লিনিয়ার না। সো আমি যদি লুপ চালাই, আমি কয়বার লুপ চালাবো, আমি এ থেকে শুরু করে বিতে যাব নাকি সিতে যাব, মাল্টিপল পাথ পসিবল। সো এই ধরনের কোডকে আমরা ইটারেটিভলি না করে রিকার্সিভলি করাটা ইজিয়ার হয়। এখন রিকার্সিভলি কোনো একটা কোড করার জন্য আমাদের যে রিকার্সিভ ফাংশন ছিল 230-তে দেখে আসছি, সেখানে আমরা কি দেখছি যে আমাদের রিকার্সিভ ফাংশনের জন্য দুইটা জিনিস অ্যাটলিস্ট জানা লাগে। একটা হচ্ছে ওই রিকার্সিভ ফাংশনের বেস কেস কি, আমি কখন রিকারশনটা থামবো, এবং আলটিমেটলি আমার রিকার্সিভ ডেফিনেশনটা কি। আপনাদের কি রিকারশন করা হয়েছিল আগে 1111 10-এ দেখানো হয়েছিল মনে হয় হালকা, না? যদি আনসার না দেন আমি ধরে নিব আপনারা রিকারশন পারেন, এমনিতে আপনারা বেশি জন নাই, সো আলটিমেটলি আমি না ধরে স্যার, নো নিচ্ছি। করা স্যার, হয় নাই। দেখানো হয়নি স্যার। ডিসকাশন করা হয় নাই, কিন্তু 230তেই আলোচনা মানে ছিল, টপিক ছিল, বিকলন করিনি। 110 লাস্টে একটু ছিল। এই যে সমস্যায় পড়ে গেল। সো আমার এই 3 এর কোড তো সব রিকার্সিভ কোড, রিকারশনে একটু আপনাদের ভালো হইতে হবে। আপনারা যে এই বইটা দেওয়া ওইখান থেকে রিকারশন নিজ দায়িত্বে দেখে নিবেন। আজকের ক্লাসটা একটু লেন্দিয়ার হচ্ছে, বুঝতেছেন তো, আরো লেন্দিয়ার হবে যেহেতু নেক্সট ক্লাসে ল্যাব আছে। এন্ড এখন আরেকটু ক্লাসের লেন্থ 20 মিনিট বাড়বে অথবা 10 মিনিট বাড়বে, কতক্ষণ আমি রিকারশনের টাইম দিই সেটার উপর। বাট বিয়ার উইথ মি, দেখি রিকারশনটা বোঝা যায় কিনা, অথবা রিকারশনটা কি। খেয়াল করে দেখেন, সবচেয়ে কমন এক্সাম্পল, একদম ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝি। একটা ফ্যাক্টোরিয়াল ডেফিনেশন দিই, 5 ফ্যাক্টোরিয়াল। এটাকে নর্মালি ক্যালকুলেট করা যায় কিভাবে, 1 × 2 × 3 × 4 × 5। এখন আমাকে কেউ যদি এন ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে বলে, আমি এই ডেফিনেশনটা ইউজ করে, যে কোনো একটা নাম্বার এন ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন হচ্ছে 1 থেকে শুরু করে এন পর্যন্ত কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশন, এই ডেফিনেশনটা ইউজ করে ইজিলি একটা কোড করতে পারবো। আমি একটা লুপ চালাবো, সেটা হচ্ছে সাপোজ এক্স এর উপরে, যেখানে আমি এক্স এর ভ্যালুটা 1 থেকে এন পর্যন্ত ভ্যারি করব। আমি কোন একটা ভেরিয়েবল, সেটাকে হচ্ছে সাপোজ p=1 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। প্রত্যেকবার এই লুপের ইটারেটর দিয়ে পি এর সাথে আমি এক্স কে মাল্টিপ্লাই করব, এন্ড আলটিমেটলি এই কোডের শেষে যদি আমি পি কে রিটার্ন করে দিই, আমার কিন্তু এই ফ্যাক্টোরিয়ালের কোডটা বের করা শেষ। এটা নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, রাইট? ভেরি ইজি কোড। আমি চাইলে ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন কি আরেকটা দিতে পারতাম না, যেটা একটু কমন ডেফিনেশন হয়তো বা ম্যাথমেটিক্স এর জন্য,
সেটা রিকার্সিভ ডেফিনেশন কি হইতো, আমি 5 ফ্যাক্টোরিয়ালকে কি এভাবে লিখতে পারি যে এটাকে বলা যায় 5 × 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে খেয়াল করে দেখেন, আই এম ডিফাইনিং ফ্যাক্টোরিয়াল ইউজিং ফ্যাক্টোরিয়াল। সো যখন আপনি কোন একটা প্রবলেমের ডেফিনেশন ওই প্রবলেমটা দিয়েই দেন, ওই ধরনের প্রবলেমকে আমি রিকার্সিভ প্রবলেম বলবো। এটা তো খুবই একটা বেস কেস। আদার দেন দ্যাট যেগুলো ডিরেক্টলি রিকার্সিভ ফাংশন আছে, যেমন ফিবোনাচি সিরিজে আপনি দেখবেন যে একটা তম ফিবোনাচি নাম্বার তার আগের দুইটা ফিবোনাচি নাম্বারের যোগফলের সমান। সো আমি ফিবোনাচি নাম্বারে ডিফাইন করতেছি ইউজিং রেস্ট অফ দ্য টু ফিবোনাচি নাম্বারস। সো এগুলো তো বাই নেচার রিকার্সিভ ফাংশন, বাট এটা কিন্তু বাই নেচার রিকার্সিভ ফাংশন ছিল না। এটার কিন্তু এরকম একটা ইটারেটিভ ডেফিনেশন ছিল, বাট স্টিল আমি কিন্তু এখানে রিকার্সনে যেতে পেরেছি। এখন আমাকে কেউ যদি এই ডেফিনেশনটা ইউজ করে রিকার্সনটাকে সলভ করতে বলে, 5 ফ্যাক্টোরিয়ালকে সলভ করতে বলে, করা কি পসিবল না? কারণ কি, আমি পরবর্তীতে কিন্তু আবার 4 ফ্যাক্টোরিয়ালকেও সেম ডেফিনেশন দিয়ে ভাঙতে পারবো, যে 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 × 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাকে কেউ একজন একটা ডেফিনেশন প্রোভাইড করলো, সেটা কি, যে ফ্যাক্টোরিয়ালকে বের করা যায় n × n−1 ফ্যাক্টোরিয়াল দিয়ে। এটা হচ্ছে আমার ডেফিনেশন। সো আমাকে কেউ যদি 100 ফ্যাক্টোরিয়ালও দেয়, আমি এই ডেফিনেশন ধরে সেটা ক্যালকুলেশন করতে পারবো। প্রবলেম ইজ দ্যাট আমি থামবো কোথায়? আমি যদি এইভাবে কন্টিনিউ করি, অ্যাজ ফর এক্সাম্পল আপনারা বুঝতেছেন, 3 ফ্যাক্টোরিয়ালকে আমি 3 × 2 ভাঙতে পারবো, 2 ফ্যাক্টোরিয়ালকে আমি 2 × 1 ফ্যাক্টোরিয়াল ভাঙতে পারবো, থামবো কোথায়? আনসার ইজ ভেরি সিম্পল। আমি জানি ফ্যাক্টোরিয়ালটা শুরু হয় 1 থেকে অথবা 0 থেকে। আমরা জানি যে 0 ফ্যাক্টোরিয়াল সমান 1। সো আমরা বলতে পারি এখানে একটা বেস কেস আছে। সেটা কি? বেস কেসটা হচ্ছে যে এখানে কিন্তু এই জিনিসটা লেখা ছিল, একটা রিকার্সিভ ডেফিনেশন থাকবে, এই ডেফিনেশনটাই কিন্তু আমার সেই রিকার্সিভ ডেফিনেশন, এবং আরেকটা ছিল বেস কেস থাকবে। সো বেস কেসটা কি দাঁড়াচ্ছে, কখন আমার এই রিকার্সনটা থামবে। এটাকে আপনি একটা ইনফাইনাইট লুপের মতো ধরতে পারেন, বাট ইন কেস অফ লুপ, এখানে ইনফাইনাইটলি একটা ফাংশন কল হচ্ছে। একটা ফাংশন যদি ইনফাইনাইটলি কলই হইতে থাকে, অবভিয়াসলি একটা সময় পর আমার প্রোগ্রাম ক্র্যাশ করবে। সো বেটার সলিউশন ইজ দ্যাট আমাকে একটা সময় পর বলতে হবে যে এই ফাংশন এক্সিকিউশনটা বন্ধ করো, এই ফিবোনাচি নাম্বার, সরি, এই ফ্যাক্টোরিয়াল নাম্বারটা ক্যালকুলেট করা বন্ধ করো। সেটা আমি কখন বলবো? আমি জানি 0 ফ্যাক্টোরিয়াল অথবা 1 ফ্যাক্টোরিয়াল, এই দুইটার ভ্যালুই হচ্ছে 1। সো কখনো যদি এর ভ্যালু 0 অথবা 1 হয়, ডিরেক্টলি আমি এই ডেফিনেশন থেকে, বেস কেস থেকে তার আনসারটা দিয়ে দিচ্ছি। আদার দেন দ্যাট আমি রিকার্সিভলি এই ডেফিনেশনটা অ্যাপ্লাই করব। এটাই হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশনের মেইন থিম। সো এটাকে যদি আমাকে একটা ফাংশনে লিখতে বলা হইতো, যে ফ্যাক্টোরিয়াল অফ সাপোজ n, আমি যেই কাজটা করতে পারতাম সেটা হচ্ছে এই জিনিসটাই লিখতাম, যে যখন আমাকে n বের করতে বলবে, আমি সিম্পলি রিটার্ন করতে পারি এই ফাংশন থেকে n ইনটু আবার ফ্যাক্টোরিয়াল। আমি তো ফ্যাক্টোরিয়াল, এই ফাংশনটাই বের করতে হবে। সো খেয়াল করে দেখেন, আমি আবার ওই ফ্যাক্টোরিয়ালটাই কল দিলাম n−1 ধরে। এটাই তো ডেফিনেশন, যে ফ্যাক্টোরিয়ালকে ডিফাইন করতেছি n−1 ফ্যাক্টোরিয়াল। সো এই ফাংশনটা, মনে করি আমি এখন ফ্যাক্টোরিয়াল অফ 4 কল দিলাম। সো আলটিমেটলি রিটার্ন স্টেটমেন্টে গিয়ে এসে কি হবে, n এর ভ্যালু হচ্ছে 4, 4 ইন্টু, আবার আমি এই ফাংশনটাকে কল করব না, কত দিয়ে, n−1, 3 দিয়ে কল করব। আবার কি আমি এই ফাংশনটাকে কল করব না, 3 × ফ্যাক্টোরিয়াল অফ 2 দিয়ে কল করব। আবার আমি এই ফাংশনটাকে কল করব না, 2 × ফ্যাক্টোরিয়াল অফ 1 দিয়ে কল করব। সো কলিং এর অর্ডারটা কি বুঝতেছেন? একটা সেম ফাংশন বারবার এরকম কল হবে না। এখন আমি যদি সিম্পলি এই লাইন লিখি, আর কিছু লিখলাম না, দ্যাটস মাই ফাংশন, কমপ্লিটলি ফাংশন, আমি কোনো কিছু স্কিপ করি নাই, আমার ফাংশন যদি জাস্ট এরকম হয়, আমার কিন্তু এইভাবে কলিংটা লিটারেলি ইনফিনিটি পর্যন্ত কন্টিনিউ করবে। আমার কি ইনফাইনাইট পর্যন্ত কন্টিনিউ করা দরকার আছে? আনসার ইজ নো। আমি তো একটা বেস কেস জানি। সেটা কি? সেটা হচ্ছে, কখনো যদি আমি দেখি ইফ n এর ভ্যালুটা 0 হয়ে গেছে অথবা n এর ভ্যালুটা 1 হয়ে গেছে, ইন দ্যাট কেস আমি সিম্পলি যেই কাজটা করতে পারি, রিটার্ন n করে দিব। দ্যাট মিনস 0 থাকলে 0ই রিটার্ন করে দিব, আর যদি হচ্ছে আমার 1 থাকে, তখন আমি 1 করে দিব। তাহলে কি আমার টোটাল সলিউশনটা ডান না? কেন? কজ এরপর যখন ফ্যাক্টোরিয়াল অফ 1 আসবে, আমার কিন্তু ফার্দার আর নতুন ফাংশনটাকে আমি কল দিচ্ছি না। আমি কি করতে পারতেছি, আমি ফ্যাক্টোরিয়াল অফ 1 এই ভ্যালুটা জানি কত, ফ্যাক্টোরিয়াল ভ্যালু মানে ফ্যাক্টোরিয়াল অফ n যদি 0 হয়, 1 হয়, এনই রিটার্ন করবো। তো এখান থেকে কিন্তু আমি 1 ভ্যালুটা জানি, এইটা কিন্তু আমি এই ফাংশনে রিটার্ন করে দিচ্ছি। সো খেয়াল করে দেখেন, একটা সার্টেইন অর্ডারে ফাংশনটা কল হচ্ছে,
এরপর রিটার্ন করতেছে কে? সবার ইনার মোস্ট ফাংশনটা না? এখন এই ফাংশনটা সবার উপরে কল দিবে, রিটার্ন করবে। এখন কিন্তু 2 × 1 আমি ক্যালকুলেট করতে পারবো, বিকজ ফ্যাক্টরিয়াল অফ 1 এর ভ্যালু এখন আমি জানি, সেটা হচ্ছে 1। সো 2 × 1 কত হয়? 2 হয়। তখন এই টোটাল ফাংশন কলটা একে যে কল করেছিল, এই ফাংশনটাকে কে কল করেছিল? ফ্যাক্টরিয়াল অফ 2 কল করেছিল। এর কাছে আমি এখন এই ভ্যালুটা রিটার্ন করব। কোন ভ্যালুটা রিটার্ন করব? 2 × 1, এটার আনসার হচ্ছে 2। সো খেয়াল করে দেখেন, এখন ফ্যাক্টরিয়াল অফ 2, এই ফাংশন যেহেতু এই ভ্যালুটাও রিটার্ন করে দিচ্ছে, এখন কিন্তু 3 × 2 এই ভ্যালুটাও আমি জানি। সো 6, এটা কিন্তু আমি ক্যালকুলেট করতে পারলাম। এটা কি আমি রিটার্ন করে দিব কার কাছে? এই ফাংশনটাকে যে কল করেছিল, কে কল করেছিল? ফ্যাক্টরিয়াল অফ 3 কল করেছিল। সো 3 × 2 কত হয়? 6। আমি কিন্তু এটার ভ্যালু জেনে গেলাম 6। এন্ড আলটিমেটলি, যেহেতু ফ্যাক্টরিয়াল অফ 3 এর ভ্যালু আমি অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি, সো এখন আমি অলরেডি কি করতে পারি? 4 × 6 ক্যালকুলেট করে ফেলতে পারি। 4 × 6 ক্যালকুলেট করলে কত হয়? 24 হয়। এটাই কিন্তু আমার ফ্যাক্টরিয়াল অফ 4, 24 এর আনসার। সো খেয়াল করে দেখেন, আমি যে এই দুইটা লাইন লিখলাম, দুইটা লাইনে কিন্তু এইভাবে এই অর্ডার আগে স্যার একটা ফাংশনটা কলিং হচ্ছে, এই অর্ডার ফাংশনটা স্যার রিটার্ন হচ্ছে। জি। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, এন এর ভ্যালু যখন 0 হবে তখন যদি আমি রিটার্ন 0 করে দিই তাহলে তো পুরো মানে প্রোডাক্টটা 0 চলে আসবে না? ও সরি, এটা ভুল লিখছি। এই যে তার মানে একজন ক্লাস করতেছেন, এটা এন হবে না, এটা কি হওয়া উচিত? বেস কেসটা 1 হবে স্যার, 1। 1 হওয়া উচিত। হ্যাঁ, রিটার্ন 1 1 হবে আর কি। হ্যাঁ, এই তো। সো অবভিয়াসলি সবচেয়ে সিম্পলেস্ট যে রিকার্সিভ ডেফিনেশন হয়, এর থেকে সিম্পলেস্ট রিকার্সিভ ডেফিনেশন হইতে পারে, বাট সবচেয়ে কমন ম্যাথমেটিক্সে যে সিম্পলেস্ট রিকার্সিভ ডেফিনেশন, সেটা দিয়ে ব্যাপারটা দেখালাম। অবভিয়াসলি রিকার্সিভ ডেফিনেশন আপনি 3 এর জন্য যখন করবেন অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। বাট মেইন কথা হচ্ছে আমি কাজ করতেছি খুবই সিম্পল একটা কাজ, রাইট? যেটা সামান্য একটা লুপিং দিয়ে সলভ হয়ে যাইতো, সেটাকে এত কমপ্লিকেটেড করে করা হলো। সো কমপ্লিকেটেড করে করা কেন হলো? বিকজ একমাত্রই জিনিস রিকারশনটা শেখা। এখন আপনাকে যদি কেউ বলা হয় যে আমাকে ফ্যাক্টরিয়াল বের করো, আমার কি এই ইটারেটিভলি করা উচিত নাকি হচ্ছে রিকার্সিভলি করা উচিত? কোন ভাবে করলে বেটার আমার এই ফ্যাক্টোরিয়ালের কোডটা? রিকার্সিভলি স্যার। কেন রিকার্সিভলি করলে বেটার হবে? খেয়াল করে দেখেন, যখন আমি ইটারেটিভলি বের করি তখন আমাকে ফাংশন কল করতে হবে কয়বার? একবার। একবার। আর যখন আমি রিকার্সিভলি করলাম, একটা ফ্যাক্টোরিয়াল এন ক্যালকুলেট করার জন্য আমার n - 1 টাইম একটা ফাংশনই কল করা লাগলো। এখন এন বার লুপ চালানো ইজি নাকি এন বার ফাংশন কল করা ইজি? ফাংশন একবার অবভিয়াসলি করে। এন বার লুপ চালানো ইজি এন বার ফাংশন কল করা থেকে। সো আনসার ইজ দ্যাট, যখন আমার একটা ইটারেটিভ সলিউশন, রিকার্সিভ সলিউশন, একটা প্রবলেমের জন্য দুইটাই অ্যাভেলেবল, অলওয়েজ গো ফর ইটারেটিভ সলিউশন। রিকারশনটা কখনোই ফিজিবল সলিউশন হয় না। এবং যখন আমি লিনিয়ার কোনো ডেফিনেশন দেখবো, অবভিয়াসলি ইটারেটিভ সলিউশন থাকবে। বাট ট্রিতে যেখানে লিনিয়ারলি ট্রাভার্সালি পসিবল না, এবং অবভিয়াসলি আমরা একটা জিনিস দেখে আসছি যে যখন আমরা ট্রিকে রিপ্রেজেন্ট করেছি, এটা কই করলাম, হ্যাঁ, আমার এরকম হচ্ছে নোট পয়েন্টার দিয়ে, তখন কিন্তু আমি দেখেছি যে আমরা চাইলেও একটা নোট থেকে আরেকটা নোটে ব্যাক ট্র্যাক করতে পারি না। যেমন এই বি এর কাছে তার প্যারেন্টকে তার কোনো ইনফরমেশন কি আছে? একইভাবে ডি এর কাছে তার প্যারেন্টকে সেই ইনফরমেশন কিন্তু আমি রাখি নাই। সো ইন দ্যাট কেসে আমার রিকারশনটা একটা ভ্যালুয়েবল পারপাস সার্ভ করে, সেটা হচ্ছে ব্যাক ট্র্যাক করে তার আগের নোডে নিয়ে যাওয়া। সো আমাদের রিকারশনটা একটু আপনারা, মানে এখানে তো কিছু রিকারসিভ কোড আছে, আপনাদের বইয়ে দেখবেন একদম অ্যাপেন্ডিক্সে রিকারশন নামে একটা আলাদা চ্যাপ্টারও আছে। আই উইল টেল ইউ দ্যাট ইউ গো থ্রু দ্যাট চ্যাপ্টার। ওখানে আরো কিছু প্রবলেম আছে, এবং খুব বেসিক বেসিক প্রবলেম আছে, যে প্রবলেমগুলোর সলিউশন আপনি অলরেডি ইটারেটিভলি জানেন। অ্যাজ ফর এক্সাম্পল, একটা লিঙ্ক লিস্টের লেন্থ বের করা। আমরা তো অলওয়েজ জানি যে একটা কাউন্টার জিরোতে অ্যাড করে প্রত্যেকবার ট্রাভার্সালে কাউন্টার ট্যাগ করে বাড়াবো, লিঙ্ক লিস্টের লেন্থ বের হয়ে যাবে। এটাকেও কিভাবে রিকার্সিভলি করা যায়, এই জিনিসগুলো রিকার্সিভলি করা শিখলে যে জিনিসটা হবে, আপনার রিকারশন প্র্যাকটিসটা হয়ে যাবে। সো মেইন থিং ইজ দ্যাট, বাট একটা কোয়েশ্চেন যেটা আমি লেড আউট করতে চাই, আপনারা যারা ক্লাসে আছেন অথবা করতেছেন, এই টোটাল জিনিসটা কি বুঝতে পারছেন? আমি যে এক্সপ্লেন করলাম, কি অর্ডারে ফাংশন কল হচ্ছে, কি অর্ডারে ফাংশনটা রিটার্ন হচ্ছে, এই অর্ডারিংটা কি বুঝতে পারছেন? প্রবলেম বুঝাটা ইজিয়ার, খুব কঠিন কিছু না, খুবই সিম্পলেস্ট একটা প্রবলেম, দামি একটা প্রবলেম দেখাইছি। বাট ফাংশন কলটা কি অর্ডারে হচ্ছে, কি অর্ডারে রিটার্ন হচ্ছে, এই জিনিসটা কি সবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, এই যে আমি এখন যেই কোডটা দেখাইতে চাইলাম, এটা তো এখানে মিক্স আপ হয়ে গেছে, সেটাতে একটু আসি। বাট আসার আগে এটা একটু কপি করেই নিয়ে যাই।
এখন মনে করি এই জিনিসটা আমি কোডে করতে চাই, রাইট? এখন কোডে আমি এই জিনিসটা কিভাবে করবো? কোড করেই দেওয়া আছে বই, কোড করাটা ইম্পর্টেন্ট না? কোড করাটা ইম্পর্টেন্ট না, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার এটা বোঝা। সো আগে বুঝেন ব্যাপারটা। আমার কাছে মনে করি এর এটা দেওয়া আছে, ঠিক আছে? এখন আমি হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে অ্যারে। সি অ্যারেতে মনে করি আমার এইভাবে হচ্ছে নান, তারপর হচ্ছে এ, বি, সি, এভাবে করে পুরো অ্যারেটা আমার এখানে দেওয়া আছে। এখন আমার মেইন টার্গেট হচ্ছে যে এই অ্যারেটাকে একটা লিঙ্ক লিস্টে কনভার্ট করা, সরি, একটা লিঙ্ক লিস্ট একটা ট্রিতে কনভার্ট করা, যে ট্রিটা হচ্ছে এরকম নোডাল রিপ্রেজেন্টেশনে থাকবে। সো আমি কিন্তু একটা কোড লিখতে পারি, সাপোজ সেটা হচ্ছে মেক বাইনারি ট্রি। মনে করি আমি একটা ফাংশন লিখলাম, যেই ফাংশনে বেসিক্যালি আমি এই অ্যারেটা পাস করে দিব, এবং এই অ্যারেটা পাস করে দেওয়ার পর সে আমাকে এরকম একটা ট্রি বানিয়ে দিবে নোট দিয়ে। নোট দিয়ে বলতে কোন জিনিসটা বুঝাচ্ছি? এখানে যে একটা এক্সপ্রেশন ছিল, এটাকে একটু কপি করে নিয়ে আসি। দ্যাট মিনস এই ডেফিনেশন অনুযায়ী, মানে এই ক্লাস নোট দিয়ে আমি একটা ট্রিকে রিপ্রেজেন্ট করতে চাই, এরকম কোনো কিছু আমার একটা লাগবে। এখন কি কি প্যারামিটার লাগে, কিভাবে করা যায় সেই জিনিসটা দেখি। ফার্স্ট অফ অল, আমাদের ডেফিনেশন অনুযায়ী আমরা অলওয়েজ কি দেখছি, যে কোন একটা অ্যারে দেওয়া থাকলে তার যে রুট নোটটা আছে সেই রুট নোটটা অলওয়েজ 1 নাম্বার ইন্ডেক্সে থাকে। সো আমি একটা অ্যারে দিলাম, আমাকে তো বলে দেওয়া উচিত যে এই অ্যারের কত নাম্বার ইন্ডেক্সে গিয়ে তুমি ওই ট্রি এর রুটটাকে পাবা। সো আমি এই ইন্ডেক্সটা এখানে দিয়ে দিলাম যে 1। সো 1 নাম্বার ইন্ডেক্সে গেলে হচ্ছে আমি ওই ট্রি এর রুটটাকে পাবো। সো এখন আমার প্রবলেমটা দাঁড়ায় যে কিভাবে এই জিনিসটাকে কনভার্ট করা যায়। সো সিম্পলি আমি নর্মালি যদি এই জিনিসটা করে দিই, যে এখানে তো এক দিব না, এই এই একটা হচ্ছে ফাংশন কল, রাইট? আমি এরকম কোনো একটা ফাংশন কল করলাম। সো এখন মনে করি এই ফাংশনটা আমার লিখতে হবে, রাইট? তো এখন আমি ফাংশনটা লিখি, সো মেক বাইনারি ট্রি, যেটা আমার বেসিক্যালি কোন একটা অ্যারে নিচ্ছে, কোন একটা ইন্ডেক্স নিচ্ছে, যে ইন্ডেক্সে সে রুটটা পেয়ে যাচ্ছে, রাইট? আমি এটাকে 1 দিয়ে কল দিলাম, তার মানে আই এর ভ্যালু 1 হয়ে যাবে যখন আমি এই ফাংশনটাকে লিখবো, এবং সেখান থেকে আমি বুঝতে পারবো যে আমার এখানে 1 নাম্বার ইন্ডেক্সে বেসিক্যালি রুটটা আছে। সো সিম্পল, কোনো কিছু ভাবা ছাড়া আমি জানি 1 নাম্বার ইন্ডেক্সে রুট থাকে। আমি রুট নামে একটা নোড লিখলাম, এবং সেটা দিয়ে একটা নোড ইনস্ট্যান্সিয়েট করলাম, যেটা হচ্ছে আমার গিভেন এর আইতম ইন্ডেক্সে আছে। সো সিম্পলি খেয়াল করে দেখেন, যখন আমি 1 পাস করে ফাংশনটাকে কল করবো, আই এর ভ্যালু 1 হবে, 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে নিয়ে আমি রুট কল করবো। খেয়াল করে দেখেন, এখন আমি রিকার্সিভ ডেফিনেশনে যাব, বিকজ একটা ট্রিকে রিকার্সিভলি বিল্ড করা যায়। সেটা কিরকম? আমি এই ট্রিকে বানাচ্ছি, টোটাল ট্রি এর জন্য রুট হচ্ছে এ। খেয়াল করে দেখেন, এর যে লেফট সাব ট্রি আছে, এর জন্য লেফট সাব ট্রি কি? এই বি রুটের যে ট্রিটা আছে, এই ট্রি এর জন্য আবার কি বিটা রুট না? সো আমি সেম জিনিসটা বলতে পারি কিনা, যে এই রুটের জন্য তার যে লেফট চাইল্ডটা আছে, তার জন্য আমার আবার একটা নোট বানাইতে হবে। বাট এই নোটটা যেহেতু লেফট চাইল্ড, লেফট চাইল্ড কত নাম্বার ইন্ডেক্স থেকে আসে? ডেফিনেশনে কি দেখছি? 2i, এই ইন্ডেক্স থেকে আসে। সো 2i তো আমরা লেখা যাবে না, যেহেতু কোড লিখতেছি। 2 × i, এই ইন্ডেক্স থেকে আমি নোটটা নিয়ে নিতে বললাম। একইভাবে এই রুটের রাইট চাইল্ডটা কোত্থেকে আসে? রাইট চাইল্ডটা আসে হচ্ছে নোডের অ্যারে 2 × i+1, এইভাবে লিখে দিলাম। এই জিনিসটা তো বোঝা সবার জন্য ইজিয়ার, রাইট? দুইটা করে এইভাবে লিখলে হইতো। বাট কথা হচ্ছে এই জিনিসটা আমি কতবার এইভাবে করব? কজ এই লেফট রাইট চাইল্ডের যে চাইল্ড আছে, তাদেরও তো কিছু চাইল্ড আছে। সো কথা হচ্ছে, এই দুইটা লাইনকে আমি ইচ্ছা করে এইভাবে লিখলাম আপনাদের বোঝানোর জন্য, যে এই দুইটা লাইনকে আমি আর এখন এইভাবে লিখবো না, এই দুইটা লাইনকে আমি রিকার্সিভলি লিখবো, যেন সেম কাজটাই হয়। সো রিকার্সিভলি, এখন এই যে ফার্স্ট রিকার্সিভ ডেফিনেশনে আসতেছি, সেটা কিভাবে লেখা যায়? যে রুট ডট লেফটে যেহেতু আমার লেফট চাইল্ড দিতে হবে, বাট সেম জিনিসটাই কি আমি সেম ফাংশন দিয়ে করতে পারি না? আমি এখানে যদি আবার সেম ফাংশনটাকে কল করি, মেক বাইনারি ট্রি, যেখানে আমি এই অ্যারেটাকে পাস করে দিলাম, এবং আমি জানি এর লেফট চাইল্ড আসবে 2i তম ইন্ডেক্স থেকে। সো এখন আমি এইখানে দেখেন 2 × i পাস করে দিলাম। যদি 2 × i পাস করি, তাইলে কি হবে?
খেয়াল করে দেখেন তো এই সেম কাজটাই হচ্ছে না? কজ মেক বাইনারি ট্রি আবার এই ফাংশনে যাবে, ফাংশনে যাওয়ার পর সে আবার কিন্তু এই রুট নোডটা ক্রিয়েট করবে, বাট এখন আর আই এর ভ্যালু 1 না, এখন কিন্তু আই এর ভ্যালু 2i, মানে টু টু হয়ে গেছে। এই টুটা করে আলটিমেটলি মনে করেন আমি ফাংশনের শেষে এখানে রিটার্ন দিয়ে দিলাম, রিটার্ন রুট দিয়ে দিলাম। তাহলে এই ফাংশন কলের জন্য ব্যাপারটা চিন্তা করেন তো, এই ফাংশন কলের জন্য আমার এই অ্যারেটাকে আমি পাস করতেছি, ইন্ডেক্স পাস করতেছি, কারেন্টলি আই এর ভ্যালু ছিল 1, সো 2i হচ্ছে 2। সো যখন আই এর ভ্যালু 2 হবে, সে ওটা দিয়ে একটা নোট, রুট নোট ক্রিয়েট করলো, এবং সেইটাকেই কি আমি রিটার্ন করে দিচ্ছি না? এই রিটার্নটা ক্যাচ করবে কে? এই ফাংশন কলটা ক্যাচ করবে না? ক্যাচ করে কোথায় বসাচ্ছে? রুট ডট লেফটেই বসাচ্ছে না? সো দেখেন সেম কাজটাই করতেছি রিকার্সিভলি। এইটা করলে কি হবে? যেই কাজটা আমি এর চাইল্ড বি সি এর জন্য করলাম, অটোমেটিক্যালি কি ডি এর জন্য হবে, এফ জি এর জন্য হবে না? বিকজ আমি কিন্তু আবার এই বি এর জন্য তার লেফট চাইল্ডেও কিন্তু সেম কাজটাই করব। এর জন্য যেমন তার লেফট চাইল্ডের জন্য আমি 2i দিয়ে পাস করলাম, বি এর জন্য সিমিলারলি পাস হবে না? সো লেফট চাইল্ডের ইটারেশনটা যদি আপনারা বুঝেন, রাইট চাইল্ডটাও কি সেম ভাবে কল করা যায় না? মেক বাইনারি ট্রি, যেখানে আমি একটা অ্যারে দিয়ে দিলাম 2 × i, কত নাম্বার ইন্ডেক্সের রাইট চাইল্ড থেকে 1 দিয়ে দিলাম। সো খেয়াল করে দেখেন রিকার্সিভলি প্রত্যেকবার কিন্তু আমি একটা ইন্ডেক্স থেকে রুট নোট নিচ্ছি, তার লেফট এবং রাইট চাইল্ডটা সেভ করার জন্য আবার সেম ফাংশনটা কল দিচ্ছি। সো এই ফাংশনটা কি বারবার চলতেই থাকবে না? এগেইন যদি সিমুলেশনটা দেখি, আয়ের ভ্যালু আমি শুরুতে কল দিছি কত দিয়ে? 1 দিয়ে। সো আয়ের ভ্যালু শুরুতে 1 দিয়ে কল দিয়ে সে দেখলো যে আয়ের ভ্যালু 1 নাম্বার ইন্ডেক্স আছে এ, এ নিল। এরপরে এর লেফট চাইল্ডের জন্য সে আবার রিকার্সিভ কল দিল কত দিয়ে? 2i দিয়ে। সো আয়ের ভ্যালু হয়ে যাবে এখন কত? 2। সো এর জন্য সে চাইল্ড কত পাইলো? বি পাইলো। আবার বি এর জন্য কি সেটা আবার তার লেফট চাইল্ডকে কল করবে না? সো বি এর জন্য এটার ভ্যালু ছিল, আয়ের ভ্যালু ছিল 2, সো 2 এর ভ্যালু হয়ে যাবে কত? 4। 4 নাম্বার ইন্ডেক্সে কে আছে? ডি আছে। সো বি এর লেফট চাইল্ডে কে আছে? ডি আছে। সিমিলারলি ডি এর জন্য আবার তার লেফট চাইল্ডকে সে খুঁজবে না? সো ডি এর জন্য এটা 4 ছিল, তার লেফট চাইল্ড থাকবে 8-এ, 8-এ কি আছে? এইচ। সো ব্যাপারটা কি বুঝতে পারতেছেন কোন অর্ডারে এই ট্রিটা বিল্ড হচ্ছে? এইভাবে করে কিন্তু বারবার রিকার্সিভলি বিল্ড করা যায়, বাট এগেইন রিকারশন যদি না বুঝেন বোঝাটা খুবই টাফ, রিকারশন বুঝলে ব্যাপারটা খুবই ইজি। সো একটু নিজেরা ট্রেসিং করে দেখবেন ব্যাপারটা করা যায় কিনা। সো মেইন কথা হচ্ছে রিকার্সিভ ফাংশন লেখা আমার শেষ। প্রবলেম ইজ আমি এই জিনিসটাকে থামাবো কখন? আমার তো একটা জায়গায় হচ্ছে জিনিসটাকে থামাইতে হবে। আমি যদি নর্মালি এই যে রিকারশন যখন দেখলাম, তখন দেখলাম একটা রিকার্সিভ ডেফিনেশন থাকে, যে রিকার্সিভ ডেফিনেশনটাই হচ্ছে এইটা, এক ফাংশনকে আমি বারবার কল দিলাম। বাট কথা হচ্ছে একটা তো বেস কেস থাকা দরকার। এখানে কি আমার কোনো বেস কেস আছে? আনসার ইস এখানে কোনো বেস কেস নাই। সো যেই জিনিসটা করা যায়, আমার এখানে বেস কেস লিখতে হবে। সো কখন কি আমি এই জিনিসটা থামাবো? সো খেয়াল করে দেখেন প্রত্যেকবার কি আমি আয়ের ভ্যালু বাড়াচ্ছি না? প্রত্যেকবার কিন্তু আমি লেফট চাইল্ডের জন্য আয়ের ভ্যালু করে দিচ্ছি 2i, আর রাইট চাইল্ডের জন্য আয়ের ভ্যালু করে দিচ্ছি 2i+1। সো এই আইটা যখন এন এর বাইরে চলে যাবে, তখন কি আমার এই অ্যারেতে আর কোনো নোটকে এই ট্রিতে কনভার্ট করা বাকি আছে? আনসার ইজ নো। সো আমাকে এই কাজটা করতে হবে কতক্ষণ? ইফ আইটা টোটাল নাম্বার অফ নোট কতগুলো আছে এটাকে ক্রস করে না যায়। অ্যাজ ফর এক্সাম্পল, কারেন্টলি আমি এমন একটা ট্রি এর জন্য করতেছি যার এল এর ভ্যালু হচ্ছে 4, মানে হচ্ছে আমার 4টা লেভেল আছে। সো 2⁴ এই ভ্যালুটাকে যেন ক্রস না করে। সো 2⁴ এই ভ্যালুটাকে যদি ক্রস না করে, ইন দ্যাট কেস আমার আয়ের ভ্যালু কত হওয়া উচিত? লেস দেন 16 হওয়া উচিত, রাইট? বাট এগেইন এটা আমি হার্ড কোড করলে হবে না, আমি এখানে আয়ের ভ্যালু লেস দেন এন দিয়ে দিলাম। এইখানে সাপোজ একটা প্যারামিটার এন রাখলাম। সো এখানে পাস করার আগে টোটাল কতগুলা নোড আছে সেটা আমি পাস করে দিলাম। টোটাল নোড আছে মনে করি হচ্ছে 16, অথবা আপনার এখানে কতগুলো নোড আছে? 15টা নোড আছে। সো একটা যেহেতু বাড়িয়ে দিলাম, সো আমার এখানে হচ্ছে 16 দিয়ে দিলাম। সো আলটিমেটলি যতক্ষণ নোডটা 16 থাকবে ততক্ষণ কিন্তু এই ফাংশনটা চলবে, আদার দেন দ্যাট এই ফাংশনটা রান করবে না। এটাই কিন্তু আমার টোটাল কোড। খেয়াল করে দেখেন জাস্ট এই একটা কন্ডিশনে কিন্তু আমার কোডকে থামিয়ে দিবে। কখন? যখন আমার এই আয়ের ভ্যালু এন কে ক্রস করবে। মনে করেন আমি এখানে জে এর লেফট চাইল্ডকে বের করতে গেলাম, তার জন্য আমি আবার কিন্তু রিকার্সিভলি কল করব। বাট আবার যখন রিকার্সিভলি কল করব, তখন আমার কি আসবে? আয়ের ভ্যালু
তখন কিন্তু আমার আয়ের ভ্যালু আসবে হচ্ছে 13 × 2 26। বাট আমার এন এর ভ্যালু এখানে কত? 16। তার মানে কি 16 থেকে বড় হয়ে গেল না? সো কথা হচ্ছে তখন আমি রিটার্ন করবো কি? সো খেয়াল করে দেখলাম আমি কিন্তু কিছুই রিটার্ন করতেছি না। বাট আলটিমেটলি যখন আমি বলতেছি এইচ এর কোনো লেফট চাইল্ড নাই, তার মানে এর লাস্টে কি আছে বলেন তো? নান আছে। বিকজ বাই ডিফল্ট সবার শেষে কি থাকে? নান থাকে। এইচ এর রাইট চাইল্ড নাই, তার মানে এরপরে কি আছে? নান আছে। তার মানে অলওয়েজ আমার কিছু না কিছু রিটার্ন করা উচিত। সো আমি যেই কাজটা করতে পারি, এই জিনিসটাকে ইফ কন্ডিশনের বাইরে নিয়ে আসতে পারি। আরেকটা কাজ যেটা আমি করতে পারি সেটা হচ্ছে এই পুরো ফাংশনটার আগে ইনিশিয়ালি আমি একটা রুট নোডকে নানে সেট করে ফেলতে পারি। সো যখন আমি এই কন্ডিশনে ঢুকবোই না, অটোমেটিক্যালি আমি রিটার্ন করতেছি কি? নান রিটার্ন করতেছি। সেই নানটাই কিন্তু এই নানগুলো। সো এইটা হচ্ছে আপনাদের ওভারঅল আইডিয়া। এখন এই জিনিসটাকে তো আপনাদের ভালো করে আলটিমেটলি বুঝতে হবে। বাট আপনারা যদি রিকারশন ফাংশনটাকে একটু ইন জেনারেল বুঝেন তাহলে কোড করাটা খুবই ইজিয়ার। বাট মেইন কথা হচ্ছে আপনি যদি রিকারশনে একটু উইক হন, আপনি কিন্তু ট্রি এর প্রবলেম করার জন্য অনেক ভালো প্রবলেম ফেস করবেন। সো এইটাই কিন্তু হচ্ছে আজকের এই জিনিসটা। এই কোডটা মনে করি করে দেওয়া, হ্যাঁ এই যে এখানে যে জিনিসটা আছে দেখেন, আমার অ্যারে থেকে ট্রিতে কনভার্ট করে এটাও আছে, আবার ট্রি থেকে অ্যারে কনস্ট্রাকশন এটাও আছে। সো দুইটা কোডই আপনারা একটু নিজ দায়িত্বে দেখবেন। এটা তো শেয়ার করে দেওয়াই আছে। আমি মনে হয় এই যে এটাই ভালো করে বুঝাই দিছি। বাট এগেন প্রত্যেকটা কোড ধরে ধরে বুঝাইলে আপনারা বুঝবেন না, নিজ থেকে অ্যাকচুয়ালি বুঝতে হবে। এটাই ছিল আজকের মানে মেইন কোডিং পারপাস। বাট আমাদের ক্লাসটা আনফরচুনেটলি এখনো শেষ না। একটা মেইন পোর্শন ট্রাভার্সাল যেটা আপনাদের ল্যাবের জন্য লাগবে হয়তো বা, বিকজ ল্যাবে যে আপনারা ট্রিকে প্রিন্ট দিবেন, যে কোনো ডাটা স্ট্রাকচার, যখন আমি অ্যারে পড়াইছি লিঙ্ক লিস্ট পড়াইছি, মেইন কি ছিল? আগে একটা ডাটা স্ট্রাকচার বানাবো, এরপর এই ডাটা স্ট্রাকচারকে ট্রাভার্স করব। আনফরচুনেটলি এখানে কি লুপ চালিয়ে ট্রাভার্সালের কোনো ওয়ে আছে? সো কথা হচ্ছে এখানে ট্রাভার্সাল করতে গেলেও আমার অ্যাকচুয়ালি লুপ লাগবে। সো সরি, রিকারশন লাগবে। সো ট্রাভার্সালটা একটা ট্রিকে, একটা ট্রি বলতে একটা বাইনারি ট্রিকে কিভাবে করা যায় সেই জিনিসটা একটু ফোকাস করি। এবং এতক্ষণ যা পড়ালাম এর মধ্যে সবচেয়ে বুঝার জিনিস মনে হয় এখন যেটা বলবো সেটাই। সো এই ট্রিকে কিভাবে ট্রাভার্স করা যায় সেটা দেখি। সো ফার্স্ট অফ অল, যেহেতু লিনিয়ার কোনো কিছু না, লুপ চালানো আউট অফ উইন্ডো, এটা থ্রো করে দিলাম। এখন একটা বাইনারি ট্রিকে ট্রাভার্সালের তিনটা মেথড আছে, আমি তিন ওয়েতে ট্রাভার্সাল করতে পারি। একটা মেথড হচ্ছে আমি একটা ট্রিকে প্রি অর্ডার ট্রাভার্সাল করতে পারি, একটা ট্রিকে ইন অর্ডার ট্রাভার্সাল করতে পারি, একটা বাইনারি ট্রিকে বলতে একটা বাইনারি ট্রিকে, এবং একটা বাইনারি ট্রিকে পোস্ট অর্ডার ট্রাভার্সাল করতে পারি। সো কোনটা মানে কি? প্রি অর্ডার ট্রাভার্সাল হচ্ছে কোন একটা ট্রি, যে কোনো ট্রাভার্সাল কিন্তু এগেন অলওয়েজ কোথা থেকে শুরু হবে? রুট থেকে শুরু হবে। বিকজ লিঙ্ক লিস্টের বেলায় যেমন আমি তার হেডের রেফারেন্সটা সেভ করে রাখতাম, এখানে অলওয়েজ খেয়াল রাখবেন যে আমার বাইনারি ট্রি এর জন্য আমি অলওয়েজ হচ্ছে তার রুটের রেফারেন্সটা সেভ করে রাখি, অথবা বাইনারি ট্রি না, যে কোনো ট্রি এর জন্য তার রুটের রেফারেন্সটা সেভ করে রাখি। সো কোশ্চেন ইজ দ্যাট আমি এই রুট থেকে শুরু করে কিভাবে কোন অর্ডারে ট্রাভার্সালটা করবো, 70 50 90 এই অর্ডারে না কি অর্ডারে, সেটাই সেই সিকোয়েন্সটাই ডিটারমাইন করে এই তিনটা জিনিস। প্রি অর্ডার ট্রাভার্সাল বলতেছে আগে আমাকে যেই নোটটা দেওয়া হবে, সাপোজ আমি এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ারলি জাস্টিফাই করার জন্য জিনিসটাকে বলতে পারি যে প্রি অর্ডার অফ এন, এটা ধরে কল দিল, এন এটা ধরে কল দিল, এন এটা ধরে কল দিল। তার মানে ইনিশিয়ালি সবার শুরুতে আমি রুট নোট ধরে স্টার্ট করবো, তার মানে এন সমান হচ্ছে রুট। প্রি অর্ডার আমাকে বলছে যে আমি ইনিশিয়ালি যে নোট এনটা দেওয়া আছে তাকে ট্রাভার্স করব, এরপর তার লেফট চাইল্ডকে ট্রাভার্স করব, এরপর তার রাইট চাইল্ডকে ট্রাভার্স করব। এই জিনিসটার মানে কি একটু পরে মেক সেন্স করবে। বাট খেয়াল করে দেখেন প্রি অর্ডারে বলা হচ্ছে যে যেই নোটটা ধরে কল দেওয়া হয়েছে আগে আমি তাকে ট্রাভার্স করব, এরপর তার লেফট চাইল্ড, এরপর তার রাইট চাইল্ড, এবং এই জিনিসটাকে রিকার্সিভলি করব। সো দেখি ব্যাপারটা মেক সেন্স করানো যায় কিনা। শুরুতে আমাকে এখানে সাপোজ প্রি অর্ডার এন ধরে কলটা দিব। সো আমি এখানে এন ধরে কলটা দিলাম, ইনিশিয়ালি আমার এখানে এনটা হবে রুটের ভ্যালু কত? 70। সো প্রি অর্ডার আমাকে বলতেছে শুরুতে 70-কে ভিজিট করো। সো আমি এখানে এসে শুরুতে 70-কে ভিজিট করলাম। 70-কে ভিজিট করার পর এগেইন যে কোনো বাইনারি ট্রি এর জন্য লেফট চাইল্ড ধরে আমি একটা লেফট সাব ট্রি পাবো, আবার রাইট চাইল্ড ধরে তার একটা রাইট সাব ট্রি পাবো। প্রি অর্ডার আমাকে বলছে কোন একটা নোড ভিজিট করার পর তার লেফট সাব ট্রিকে ভিজিট করতে। সো তার লেফট সাব ট্রিকে 50 না,
আমি 50-তে আসলাম। 50-তে এসে এগেইন আবার সেম রুলটা অ্যাপ্লাই করি শুরু থেকে। যখন 50-তে আসলাম, প্রি অর্ডার আমাকে কি বলে, এগেইন কারেন্টলি নিজেকে ভিজিট করো, কারেন্ট এন কে ভিজিট করো, এরপর তার লেফট কে, তারপর তার রাইট কে। সো এগেইন আমি 50-কে ভিজিট করলাম। 50-কে ভিজিট শেষ, এখন আমি তার লেফট কে ভিজিট করব। এগেইন 50 লেফটে আসি, আবার এই রুল অ্যাপ্লাই করি। 50 লেফটে কে আছে, 40 আছে। সো এগেইন আমি 40-কে ভিজিট করলাম। 40-তে এসে এগেইন 40 ভিজিট করার পর তার লেফট চাইল্ডকে আগে ভিজিট করতে হবে। 40 লেফট চাইল্ড আছে 20, 20-কে ভিজিট করলাম। 20-তে এসে দ্যাট মিনস এখন এন এর ভ্যালু 20, এখন 20-র কাকে ভিজিট করতে হবে, 20 লেফট চাইল্ডকে ভিজিট করতে হবে। 20 লেফট চাইল্ড আছে না, ভিজিট করার কিছু নাই। এরপর 20-র কাকে ভিজিট করব, রাইট চাইল্ডকে ভিজিট করব। 20 রাইট চাইল্ড আছে, আনসার ইস না। সো 20 পুরোটা ভিজিট ডান। এরপর 20 রিটার্ন করলো কার কাছে, 40-র কাছে। 40-র জন্য খেয়াল করে দেখেন 40 নিজে ভিজিট হয়েছে। 40 লেফট সাবটি পুরোটা ভিজিট ডান না, এখন 40 রাইট সাবটি ভিজিট করব। 40 রাইট সাবটিতে কিছু আছে, তার মানে এগেইন ভিজিট করার কিছু নাই। এখন 40 রুটের ট্রিটা পুরোটা ভিজিট ডান না, এখন আমি এটা রিটার্ন করব কার কাছে, 50-র কাছে। 50-র জন্য খেয়াল করে দেখেন 50 নিজে ভিজিট হয়েছে, 50 লেফট সাবটি পুরোটা ভিজিট হয়েছে, এখন আমি 50 রাইট সাবটিতে যাবো, এটাই কিন্তু সিকোয়েন্স। এখন যদি 50 রাইট সাবটিতে আসি, 60 এখান থেকে এসে আবার নতুন নিয়ম শুরু। সো আবার শুরুতে এসে আমি 60 ভিজিট করলাম। 60-তে আসার পর এখানে আমাকে কি বলে, তার লেফট সাবটি, তার রাইট সাবটি। 60 লেফট সাবটিতে কিছু আছে না, ভিজিট করার কিছু নাই। রাইট সাবটিতে কিছু আছে, আনসার ইস না, ভিজিট করার কিছু নাই। সো 60 কিন্তু পুরোটা ভিজিট করা ডান। এখন 60 রিটার্ন করবে কার কাছে, 50-র কাছে। এখন 50-র জন্য 50 নিজে ভিজিট হয়েছে, 50 লেফট সাবটি পুরোটা ভিজিট হয়েছে, 50 রাইট সাবটি পুরোটা ভিজিট হয়েছে। এখন তার মানে 50 ভিজিট রিটার্ন করবে কার কাছে, 70-র কাছে। তার মানে আমি রিটার্ন করি একটা নোড থেকে তার আগের নোডে, যখন আমার লেফট নিজেকে ভিজিট করা ডান, আমার নিজের লেফট সাবটিকে ভিজিট করা ডান, নিজের রাইট সাবটিকে ভিজিট করা ডান। সো এখন 70-তে আসলাম। 70-র জন্য 70 নিজে ভিজিট হয়েছে, এবং ইন্টারেস্টিংলি খেয়াল করে দেখেন 70-র পুরো লেফট সাবটিকে আমার ভিজিট করা ডান। সেম জিনিসটা এখন আবার এই দিকে এসে অ্যাপ্লাই করি। এখন 70 রাইট সাবটিকে ভিজিট করবো। 90-তে আসলাম। 90-তে আসার পর এগেইন সেম রুল, 90 লেফট সাবটিকে ভিজিট করবো আগে। 80-তে আসলাম। 80-তে আসার পর তার লেফট সাবটিকে ভিজিট করবো। 75-এ আসলাম। 75-এর লেফট রাইট নাই, 75 80-র কাছে রিটার্ন করলো। 80-র জন্য এখন তার রাইট সাবটিকে ভিজিট করলাম। তো এখন 85-কে ভিজিট করলাম। এখন 80-র জন্য তার লেফট রাইট পুরোটাই শেষ। 80 রিটার্ন করলো 90-র জন্য, 90-র কাছে। 90-র জন্য 90 ভিজিট হয়েছে, তার লেফট সাবটি পুরোটা ভিজিট ডান। এখন তার রাইট সাবটি ভিজিট করব। 90 রাইট সাবটিতে শুরুতেই 95 আছে, একে ভিজিট করলাম। 95 ভিজিট করার পর তার লেফট সাবটি ভিজিট করব। লেফট সাবটি আছে নাই, তার মানে 90-র জন্য এখন রাইট সাবটিতে চলে যাব। রাইট সাবটিতে 99 আছে, 99 ভিজিট করব। এরপর 99-এর লেফট সাবটিকে ভিজিট করব, আছে নাই। রাইট সাবটিকে ভিজিট করব, আছে নাই। সো আলটিমেটলি 99 ভিজিট করবে 95-এর কাছে। সো 95 কমপ্লিটলি ডান উইথ ইটস লেফট সাবট্রি এন্ড রাইট সাবট্রি। 95 রিটার্ন করবে 90-র কাছে। 90ও কিন্তু কমপ্লিটলি ডান, নিজে ভিজিট ডান, নিজের লেফট সাবটি ডান, নিজের রাইট সাবটি ডান। 90 রিটার্ন করবে 70-র কাছে, যার জন্য 70 নিজে ভিজিট ডান, তার লেফট সাবটি ডান, তার রাইট সাবটি ডান। দেন এখন 70 রিটার্ন করবে। সো ওভারঅল যেই কাজটা বললাম এটাও কিন্তু একটা রিকার্সিভ জিনিস, রাইট? সো খেয়াল করে দেখেন আমি এখানে যে জিনিসটা করতে পারি, ভিজিট মানে যদি আমি এটাকে প্রিন্টের সিকোয়েন্সে লিখি, প্রি অর্ডার বলা হচ্ছে আমি যেই কাজটা করব, যে প্রিন্ট এন ডট ডাটাকে, মনে হয় ডাটা লিখছিলাম না, ডাটা দিলাম। এরপর আবার দেখেন প্রি অর্ডার কল করব এন ডট লেফট ধরে, আবার প্রি অর্ডার কল করব এন ডট রাইট ধরে। দেখেন তো এই সিকোয়েন্সটাই লেখা হয়েছে না? সো শুরুতে যদি আমি 70 ধরে কল দিই, 70-কেই শুরুতে প্রিন্ট করব। এরপর আবার এই ফাংশন কলে যাবো, ফাংশনটা আবার নতুন থেকে স্টার্ট হবে। সো 50-তে আসবে, 50-র জন্য আবার 50-কে প্রিন্ট করবো, আবার নতুন করে ফাংশনটা কল হবে। সো প্রত্যেকবার আপনি, মানে এটা তো 3 লাইনের কোড, আপনি লিখে একটু মিলিয়ে দেখেন ট্রেসিংটা, দেখেন সেম জিনিসই আসে। এগেইন রিকার্সিভ ডেফিনেশন লিখছি, বেস কেস লিখতে হবে না, নাহলে যদি আজীবন চলবে। বেস কেস কি, আমি এমন একটা নোডে আসলাম যেখানে কিছু নাই, কখন কিছু থাকবে না। দ্যাট মিনস আমি লেফট চাইল্ড ধরে এমন একটা নোড এনে আসলাম যেটা নান, তখন তো প্রিন্ট করার কিছু নাই, সিম্পলি এর আগের নোডে রিটার্ন করে দিই। এই যে এই কাজটাই ছিল, যে 50-তে আসলাম,
কোনো লেফট চাইল্ড নাই, আবার 20-তে রিটার্ন করবো, সরি 15 না 20, আবার 20 রাইট চাইল্ডে আসলাম, নান পাইলাম এন, আবার 20-র কাছে রিটার্ন করবো, পরে 20 পরবর্তীতে তার উপরের কোনো নোডে রিটার্ন করবে। সো এটাই ছিল প্রি অর্ডার ট্রাভার্সন। এগেন যেহেতু রেকর্ডিং থাকবে, একটু নতুন জিনিস, একটু ট্রাই করবেন ট্রেসিং করার জন্য। এটা যদি ভালো মতো বুঝেন বাকিগুলো খুব ইজি। ইন অর্ডারের ব্যাপারটা কি হবে, আগে লেফট সাবট্রি ভিজিট করব, ইন মানে মাঝে, তার মানে এখন কারেন্ট নোডটা মাঝখানে ভিজিট করব, এরপর তার রাইট সাবট্রি ভিজিট করব, এটা হচ্ছে অর্ডার, জাস্ট অর্ডারিংটা চেঞ্জ হয়ে গেল। এগেইন সেম অর্ডারিংটা যদি এখানে ইউজ করি, এটাই ছিল না ট্রি, তাহলে খেয়াল করে দেখি, আগে আমার ইন অর্ডারের সিকোয়েন্সটা মনে রাখি, আগে লেফট সাবট্রি, তারপর নোড, তারপর রাইট সাবট্রি। সো এগেইন যদি প্রিন্টের সিকোয়েন্সটা দেখতে চাই, এক মিনিট, হ্যাঁ যদি প্রিন্টের সিকোয়েন্সটা দেখতে চাই, হ্যাঁ, সো শুরুতে 70 ধরে কল দিলাম, 70-কে কি আমি ভিজিট করব? আনসার ইজ নো, কারণ কি আগে তার লেফট সাবটিকে ভিজিট করতে হবে। সো 70 লেফট সাবটি চলে আসলাম, 50-কে কি প্রিন্ট দিব? আনসার ইজ নো। সো খেয়াল করে দেখেন এই জিনিসটাকে আমি আগে একটু কোডে লিখে ফেলি, তাইলে আপনাদের ট্রেসিং করতে হয়তো বা সুবিধা হইতে পারে। তাহলে আমাদের পরীক্ষায় কোনটা বলবে, ট্রেসিং বলবে নাকি কোডিং করতে বলবে? আপনার মনে হয় এই 3 লাইনের কোডিং কাউকে লিখতে বলবে? আপনাদের ল্যাবে গিয়ে দেখবেন কালকে, যে কালকে তো না, রবিবারে, যে প্রবলেমগুলো দেওয়া থাকবে, প্রবলেমগুলো ঠিক আছে কিনা করার পর ওটা তো প্রিন্ট দিয়ে দেখতে হবে, ওই প্রিন্টে হয়তো বা কোনো একটা অর্ডার ট্রাভার্সালটা অলরেডি লিখা, ব্যাপারটা বুঝাতে পারছি? সো এটা লিখাই থাকবে, বাট আপনার ট্রেসিং না, মানে পরীক্ষায় সিমুলেশন আসবে, তখন হয়তো বা কোন একটা ট্রি দিয়ে বলবে তার প্রি অর্ডার, ইন অর্ডার, পোস্ট অর্ডার ট্রাভার্সাল গুলো লিখার জন্য। সিমুলেশন থেকে কিন্তু 10-15 মার্কের একটা কোশ্চেন থাকবে, তখন এগুলো কিন্তু ভালো মতো কাজে লাগবে। সো অর্ডারটা একটু বোঝার চেষ্টা করেন, ইন অর্ডারে আগেই কিন্তু প্রিন্ট দিব না, তার মানে আগেই আবার ইন অর্ডার কল করব, কাকে দিয়ে? এন ডট লেফট কে দিয়ে। এরপর আমি প্রিন্ট দিব এন কে, এরপর হচ্ছে আমি আবার ইন অর্ডার কল করব এন ডট রাইট কে দিয়ে। আর এগেইন যদি আমি কখনো এন কে নাম দেখি, তখন আমি কিছু করব না, রিটার্ন করে দিব। খেয়াল করে দেখেন তো এই দুই, এই কোড আর এই কোড কি এক্স্যাক্টলি সেম না? জাস্ট এইখানে প্রিন্টটা সবার আগে দিছি, আর এখানে প্রিন্টটা মাঝখানে দিছি, দ্যাটস দ্য ডিফারেন্স। সো বলেন তো পোস্ট অর্ডারের সিকোয়েন্সটা কি হওয়া উচিত? প্রিন্ট সবার লাস্টে হবে, হ্যাঁ, আগে লেফট সাবটি ভিজিট করব, তারপর রাইট সাবটি ভিজিট করব, তারপর নোট ভিজিট তারপরে এন। করব। হ্যাঁ, সো দেখেন এই কাজটাই করি, একটু ট্রেসিং আপনাদের সাথে বুঝতে পারবেন। 70-তে আসলাম, যে না প্রিন্ট না, আবার কল। 50-তে আসলাম, প্রিন্ট না, আবার লেফট সাবটিতে যাব। 40-তে আসলাম, প্রিন্ট না, আবার লেফট সাবটি। 20-তে আসবো, প্রিন্ট না, আর আবার লেফট লেফট থেকে সাবটি। আপনারা বললেন রাইটে যাব। কখন বললাম রাইটে যাব? এই যে আগে মানে ইন অর্ডারের জন্য আছেন না, আগে লেফট সাবটি যাব, এরপর ওই নোট ভিজিট করবো, এরপর রাইট সাবটিতে যাব। রাইট কখনোই আগে না, কোনো কিছুতেই রাইট আগে না, লেফট আগে। রাইট আগে হইতে পারে, মানে আপনি, মানে এটা দেওয়া এই অর্ডারে, বাট আপনি যদি চান রাইট কে আগে দিবেন করতে পারেন, সেটা কোন একটা অর্ডারে ট্রাভার্সাল আসবে। সো 20-তে আসলাম, 20-ও ভিজিট করবো না, 20 লেফট সাবটিকে ভিজিট করবো, 20 লেফট সাবটি আছে নাই, এখন আমি রিটার্ন করবো 20-র কাছে, এখন 20 ভিজিট হবে। 20 ভিজিট করার পর 20 রাইট সাইড ভিজিট করবো, আছে নাই, ভিজিট করার কিছু নাই, 20 রিটার্ন করবে 40-র কাছে। 40-র জন্য 40 লেফট সাবটি ডান না, সো এখন 40-র জন্য 40 নিজে ভিজিট হবে, বিকজ লেফট সাবটির পর সে নিজেকে ভিজিট করবে। এরপর আমি 40 রাইট সাবটিতে আসবো, এগেইন রাইট সাবটিতে ভিজিট কিছু নাই, কিছু ভিজিট হইলো না। 40 কমপ্লিটলি ভিজিট করা ডান, 40 রিটার্ন করবে 50-র কাছে। 50-র জন্য 50 লেফট সাবটি ভিজিট ডান না, সো এখন 50 নিজে ভিজিট হবে, এরপর 50 তার রাইট সাবটিকে ভিজিট করবে। সো 60-তে আসি, 60-র জন্য আগেই 60-কে ভিজিট করবো না, 60 লেফট সাবটিকে ভিজিট করবো নাই, সো 60-র কাছে রিটার্ন করলাম, এখন 60-কে ভিজিট করবো। সো ইউ গেট দ্য আইডিয়া, রাইট? সো এইভাবে যদি কন্টিনিউ করি, 60-র পর কি আসবে? 70 আসবে, 70-র পর 75 আসবে, 80 আসবে। 70-র পর কেন 75 আসলো, এটা মনে হয় একটু তাড়াতাড়ি চলে গেছি। 70-র পর তার লেফট সাবটি পুরোটা ডান, এখন 70 ভিজিট হইলো, এখন রাইট সাবটিতে আসতে হবে, সো 90 দিয়ে কল দিলাম। বাট আগে কি 90-কে ভিজিট করবো না, তার লেফট সাবটিতে, এর কি ভিজিট করবো না, তার লেফট সাবটিতে, এইভাবে করে 75-এ আসছি। তো আচ্ছা, আপনি যে 75, একটা সিকোয়েন্স লিখলেন যে আহ, প্রথমে রাইট, তারপর এন, তারপর না হ্যাঁ ফার্স্ট লেফট, তারপর এন, তারপর রাইট, হ্যাঁ মানে
লেফট এই কমপ্লিট হওয়ার পর মাঝে আসবো, মাঝ কমপ্লিট হওয়ার পর রাইটে যাবো, এমন? হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এই কাজটা কি করলাম না এখানে? জি স্যার। দেখেন 70 হইলো, রাইটে আসলাম, বাট আগে কি লিখবো এটা? আগে কি একটু আগে বললেন লেফট কমপ্লিট করবো, লেফট 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 মোস্টে লেফটে কি যাবো। আছে? 75, লেফট কমপ্লিট ডান, এখন মাঝখানেটা আসলাম 80, এরপর আমি রাইট মোস্টে আসলাম 85। এখন এই পুরোটা লেফট ডান, এখন মাঝখানে আসি, মানে আপনি যেভাবে বলতেছেন আপনার টার্মে 90-তে আসি। এখন কি লেফট ডান, মিডিল নোট ডান, এখন রাইটে আসি। সো 95 আছে, 95 আগে না, তার লেফট, লেফটে তো কিছু নাই, এখন 95 ভিজিট করবো। এগে 95 এর পর এখন তার রাইটে যাব, রাইটে শুধু 99 আছে, এই যে এইটাই হচ্ছে আনসার। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। আর যদি পোস্ট অর্ডার হয়, নামটা এখানে ইনের জায়গায় পোস্ট দিবেন সব জায়গায়, আর প্রিন্টটা সবার লাস্টে লিখবেন। সো যদি পোস্ট অর্ডার সিকোয়েন্স বের করতে হয়, তাইলে কি হবে দেখি, এটাকে একটু ক্লিয়ার করে দিই। পোস্ট অর্ডার সিকোয়েন্সে কি 70 আছে না, মানে সিকোয়েন্সটা কি আগে লেফট তারপর রাইট, সবার লাস্টে। সো এটা কি বুঝতেছি 70 সবার লাস্টে প্রিন্ট হবে? সো 70 যদি সবার লাস্টে প্রিন্ট হয়, আগে কি 70 দ্বারা কল দিলাম, 70 করব না, আগে তার লেফটে যাব, তারপর তার লেফটে যাব, তারপর তার লেফটে যাব, শুরুতে প্রিন্ট হবে কি 20। এরপর 20 প্রিন্ট করার পর 40 রাইটে যাব, 40ও কিন্তু ভিজিট করবো না, 40 রাইটে কিছু আছে না, এখন 40 নিজে ভিজিট করবে। সো 40 রুটের ট্রিটা কমপ্লিটলি ভিজিটেড ডান, এখন 50-র কাছে রিটার্ন করব। 50 ভিজিট করব না, 50-র জন্য লেফট সাবটি পুরোটা ডান, এখন রাইটে আসবো, রাইটে শুধু 60 আছে, 60 ভিজিট করলাম, এখন 50 লেফট রাইট ডান, 50 ভিজিট হবে। এখন 70-র জন্য লেফট পুরোটা ডান, এখন আবার রাইটে আসবো, রাইটের জন্য 90 তো পুরোটা ভিজিট হবে না, লেফটে করে করে 75-এ আসবো, এরপর 85, এরপর 80। এখন 90-র জন্য পুরো লেফট ডান, রাইটে আসবো, 95-এর জন্য লেফট তো নাই, সো রাইটে আসলাম, এটা হলো 99, এরপর এটা হলো 95, এরপর আসবে 90, এরপর আসবে 70। সো পোস্ট অর্ডার ট্রাভার্সালটা ইজিয়ার, রাইট? মানে একদম নিচ থেকে ট্রাভার্স হবে। এক্সামে যে ট্রাভার্সালটা আপনারা একটু বেশি ভুল করেন সেটা হচ্ছে ইন অর্ডার, আর অনেক সময় প্রি অর্ডার। এই তো আপনাদের হচ্ছে টোটাল ফাংশন। এখন হচ্ছে আপনাদের আজকে তো একটা লং ক্লাস ছিল, কজ এক ক্লাসে অবভিয়াসলি বাইনারি ট্রি পড়ানো কোনো মতেই উচিত না, সো অনলাইনে ক্লাস নিয়ে ভালোই হলো। অ্যান্ড আলটিমেটলি আপনারা যেটা করবেন, ল্যাবে যাওয়ার আগে খেয়াল করে দেখবেন এখানে গেট লেভেল এরকম কিছু কোড দেওয়া আছে, গেট হাইট, ট্রি এর একটা হাইট বের করার কোড দেওয়া আছে, গেট নাম্বার অফ নোডস, একটা বাইনারি ট্রিতে টোটাল কতগুলো নোড আছে, এই কোডটা আমি করতে চাই, যে সিম্পল কোড দেখালাম, এটা কিভাবে করা যায় বলুন তো? বাট দেখেন এই কোডটাও রিকার্সিভ কোড হবে, আমি একটা দেখাই, ঠিক আছে? টোটাল নাম্বার অফ নোড, সবচেয়ে ইজিয়েস্ট কোড, সেটা কি হইতে পারে? খেয়াল করে দেখেন, সিম্পলি আমরা ইফ, এতক্ষণ যতগুলাকে ভিজিট করছি সবগুলাকে একবার একবার করে কাউন্ট করলে এরকম। হইতে পারে, বাট ওই সিকোয়েন্সটাকে কি একটা লাইনে লেখা যায় না? যে ইফ এন সমান নান, আমি একটা নোডে আসলাম যেটা নান, ওটা কি আসলে নোড না, তার মানে তখন রিটার্ন করলাম 0। আদারওয়াইজ আমি এমন একটা এনে আসি যেটা রিয়েলি একটা নোড, রাইট? যদি এন সমান নান না হয়, অবভিয়াসলি একটা ভ্যালিড নোডে আসি। তো আমি যেটা করতে পারি, অলরেডি যেহেতু একটা নোডে আসি, কাউন্ট আমার এক বাড়বে, সরি এলস তো এটা হবে না, এলস রিটার্ন, কাউন্ট আমার এক বাড়বে। সো 1 প্লাস, আবার গেট, এই বড় করে না লিখে একটু ছোট করে লিখলাম, গেট নোটস এন ডট লেফট প্লাস গেট নোটস এন ডট রাইট, এই জিনিসটা লিখলে কি হয়ে যায় না? সো খেয়াল করে দেখেন, যতভাবে ট্রিটে ভিজিট করা পসিবল ততভাবে ভিজিট করতেছি, এটাই কি প্রি অর্ডার ট্রাভার্সাল না? একটা জিনিস কি বুঝতেছি, এটা যে একটা প্রি অর্ডার ট্রাভার্সাল, প্রি অর্ডার ট্রাভার্সাল একটা ডেফিনিট ভার্সন, রাইট? কজ আপনি যেই অর্ডারে ট্রিটা কল হচ্ছে সেটা যদি বিল করেন, দেখবেন প্রি অর্ডারে আগে নিজের ট্রি এর জন্য কাউন্ট বাড়াচ্ছি, নিজের নোডের জন্য, এরপর যতটা লেফটে যাওয়া যায় যাচ্ছি, এরপর রাইটে যাচ্ছি, প্রত্যেকবার যদি একটা ভ্যালিড নোট পাই এক বাড়াচ্ছি, যদি ভ্যালিড নোট না পাই 0 রিটার্ন করতেছি। তো আপনাদের কাজ হচ্ছে এই জিনিসটা ট্রেসিং দেখা, এটা তো একটা রিকার্সিভ কোড, অবভিয়াসলি বেস কেস কোনটা, এই কোডটা হচ্ছে বেস কেস, আর আপনার বেসিক্যালি এই পার্টটা হচ্ছে রিকার্সিভ ডেফিনেশন, এটা আপনারা বুঝবেন।
একদিনে মানে আমি এক্সপ্লেন করলে ট্রি আঁকায় তো বুঝবেনই, যদি এরপরেও না বুঝেন আমি হচ্ছে ক্লাসে এটা ইনশাল্লাহ এক্সপ্লেন করব। ও সরি, এটা লেখাও ছিল এখানে, মানে সিউডো কোড আকারে। হাইটেরটাও কি লেখা আছে? এই যে হাইটেরটাও লেখা আছে। তো সিউডো কোড থেকে ট্রাই করবেন যে এই সিম্পল কোডগুলা বুঝতে পারতেছেন কিনা। এখানে আরো কিছু জেনেরিক কোড আছে, অ্যাজ ফর এক্সাম্পল, যে টোটাল কতগুলো কাউন্ট আছে তো লেখে যে একটা ট্রি বাইনারিটি ইজ কমপ্লিট কিনা, ইজ ফুল কিনা, তারপর একটা বাইনারিটি পারফেক্ট কিনা। এই জিনিসগুলো না এক্সামে কখনো আসবে না। বাট স্টিল আপনারা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, যেটা হবে একটা বাইনারিটিতে রিকার্সিভলি কিভাবে কলিংটা হচ্ছে সেটা আপনারা বুঝতেছেন কিনা। অলরেডি কমপ্লিট কখন হয়, ফুল কখন হয়, আর পারফেক্ট কখন হয় সেটা তো আপনারা দেখছেনই। সো ডেফিনেশন আপনারা জানেন, থিওরি পার্টটা ক্লিয়ার। কোড বুঝতেছেন কিনা, কোড তো সলিউশন করে দেওয়া আছে, আমি কিন্তু কোড করতে বলতেছি না, আপনাদের মেইন টার্গেট হচ্ছে কোডগুলো বুঝতেছেন কিনা, কজ যেহেতু অনেকে রিকার্সিভ ফাংশনটা ক্লিয়ার না। সো এটা হচ্ছে আপনাদের মেইন টার্গেট ফর দিস উইক। ল্যাবে যাওয়ার আগে অবভিয়াসলি যেহেতু আপনাদের এবার ইভালুয়েশন থাকবে হ্যাশিং এর উপরে, সেটা তো দেখবেনই, বাট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আজকের কোডিং পার্টটা এবং থিওরি পার্টটা একটু ভালো মতো দেখে যাবেন, ইনশাল্লাহ পারবেন।